5 তারিখের আগেও তুমি গুলিবিদ্ধ হ্যাঁ হয়েছো? আমি হচ্ছে আরো 3 বার আহত হই। আমার শরীরে এখন অনেক স্পট আছে ছরছরা গুলির। আর ওরা আমাদের উপর যেভাবে গুলি করতেছে, কখন কোন গুলিটা এসে কার শরীরে লাগে এরকম একটা চিন্তা আমাদের মাথায়। আচ্ছা, শিওর তখন আমরা ওই আনন্দটা আমাদের মনের ভিতরে ঢুকাতে পারতেছিলাম। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে। বরাবরের মতো আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন, আজকেও আছেন। তবে যিনি আজকে আছেন তিনি একটু ব্যতিক্রম। তার সঙ্গে পরিচয় করাবার আগে তার কিছু ছবি আমরা দেখে নিই। চেনা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর যোদ্ধা, একজন সাহসী যুবক। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আতিকুল ইসলাম এবং তার বাবা। আতিক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া মোটামুটি আগের থেকে কিছুটা সুস্থ আছে। বাহ, শুনে খুব ভালো লাগলো। চাচা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আতিক, আমি শুরুতে একটু আপনার পারমিশন নিয়ে নিই। অবশ্যই। আমি কি আপনাকে তুমি করে বলতে পারি কিনা? অবশ্যই, যেহেতু আপনি আমার অনেক সিনিয়র পারসন, আমি আপনার অনেক জুনিয়র পারসন, তো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি করে বলতে পারো। অসংখ্য ধন্যবাদ। আপনার বয়স কত? 19 চলতেছে, 19 প্লাস আর কি। ও, তাই তুমি বলা যায়। খুবই জুনিয়র। আচ্ছা, প্রথমে আমি একটু জানতে চাই আপনার ছোটবেলাটা কিভাবে কেটেছে, মানে ঢাকায় নাকি? হ্যাঁ, আমার মূলত হচ্ছে আপনার জন্ম হচ্ছে উত্তর আজমপুর। আচ্ছা, হ্যাঁ, ওখানে আপনার হচ্ছে আনুমানিক 5 থেকে 6 বছর মেবি ছিলাম। তারপর এক পর্যায়ে গ্রামে চলে যাই, আমার আব্বু নিয়ে যায়, তো ওখানে একটা স্কুলে ভর্তি হই। ওখানে গ্রামের আপনার বাড়ি কোথায়? ময়মনসিংহ, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ, গ্রাম হচ্ছে হালুয়াঘাট। হালুয়াঘাট। হ্যাঁ হ্যাঁ, থানা হচ্ছে হালুয়াঘাট। তো ওখানে আনুমানিক আপনার প্রাইমারিও শেষ করি, করে উচ্চ মাধ্যমিক ওঠার পর 8 পাস করি, করে আপনার 9-এ ভর্তি হই। তারপর এভাবে আপনার প্রায় 4-5 মাস চলে যায়। এক পর্যায়ে যে দেখলাম আমার ফ্যামিলি আর্থিক অবস্থা খুবই খারাপ, মানে আমার পড়ালেখা যে চালাবে এরকম একটা অবস্থানে নেই ওরা। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে না, হয়তো বা পড়ালেখাটা আমার দ্বারা হবে না, ফ্যামিলি আর্থিক অবস্থা যত একটু ডাউন আছে। তো সেই ক্ষেত্রে আমি আমার ঢাকার উদ্দেশ্যে চলে যাই, দেখি ওখানে যাই কোনো জব টপ করতে পারি কিনা, অন্তত মানে একটু ফ্যামিলিকেও হেল্প করতে পারলাম, আর আমার নিজের খরচাটা চললো আর কি। আপনারা কয় ভাই বোন? আমরা হচ্ছি 3 ভাই 3 বোন, মোট 6 জন। তাদের ভিতর হচ্ছে আপনার 5 জন বিবাহিত, দাম্পত্য জীবনে ব্যস্ত আছে। আচ্ছা, হ্যাঁ, আমি আপনি হচ্ছে কি সবার ছোট? হ্যাঁ, সবার ছোট আমি আমার ফ্যামিলির সাথে বর্তমানে আছি। তো আপনার যে ফ্যামিলি ক্রাইসিস কথা আপনি বললেন, তো আপনার যে বাকি বড় ভাইরা তারা কি ফ্যামিলির সাথে অ্যাটাচ না? আসলে দেখা যাচ্ছে যে ওরা তো এক বিবাহিত, দ্বিতীয়ত হচ্ছে মানে ওরা দিনমজুর জব করে, দিনমজুর চাকরি করে। তো দেখা যাচ্ছে যে ওদের টাকা ওদেরই হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমার আব্বু আম্মু ওদের হেল্প করে চালাতে হয়, এরকম একটা অবস্থা। মানে যদি আমি ওদের দিকে অ্যাট্রাকশন দিই যে আমি না ওদের দ্বারা আমার কিছু হবে, যদি এরকমটা ভাবি, তাহলে এটা হচ্ছে আমার বোকামি ভাবনা আর কি। আচ্ছা। কারণ ওদের নিজস্ব টাকা দিয়ে ওরাই চলতে পারে না ঠিক মতো, তো সেখানে আমি ওদের আশা কিভাবে থাকবো? তার মানে ছোটবেলা থেকে আপনি ভীষণ রকম ভাবে বাস্তববাদী একজন মানুষ। কনফার্ম। এবং আপনি হচ্ছে তখন আপনার মনে হলো যে আপনি ওখান থেকে ঢাকায় আসলে যদি কিছু করা যায় আপনার নিজের জন্য এবং আপনার পরিবারের জন্য, কনফার্ম। এই ভাবনাটা তখন আপনার একটু ভয় লাগে না যে এত ছোট বয়স, মাত্র তখন 9-এ? আসলে কিছু কিছু জিনিস, কিছু কিছু সিচুয়েশন, পরিস্থিতি, সেগুলো মোকাবেলা করে হচ্ছে আপনার ইয়ের উপরে যে না, এটা আমার হচ্ছে না, আমার ফ্যামিলিকে আমার হেল্প করার দরকার। তো বয়সটা কোনো ম্যাটার না, অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু আপনার জিনিসটা চেঞ্জ করে দেয়, মাইন্ডসেট চেঞ্জ করে দেয়, যা না না আমার কিছু করতে হবে, আমাদের অবশ্যই কিছু করতে হবে, আমার ফ্যামিলির পাশে থাকতে হবে। সেটা হচ্ছে আবার বললাম যে বয়সের উপর কোনো ডিপেন্ড করে না, কিছু কিছু পরিস্থিতি আপনার কিছু কিছু জিনিস আপনাকে পরিবর্তন করে দিবে। বাহ, দারুণ করে বললেন, ভীষণ রকমের সাহসের কথা। আমার তো নিজেরই ভয় লাগছিল, অত ছোট বয়সে আমি হলে বোধহয় এই সিদ্ধান্তে যেতে পারতাম না। চাচা, আপনি যে ও যখন 9-এ পড়ে, সেই সময় পড়াশোনাগুলো বাদ দিয়ে ঢাকার যাওয়ার চিন্তা করছে পরিবারকে বাঁচানোর জন্য এবং নিজে চলার জন্য, আপনি তখন কি করতেন? মানে তখন আমি একজন গরিবের সন্তান, বাপ্পার অল্প কিছু সম্পদ আছে, ওটি আগে লাড়াছাড়া করে গৃহস্থী করে চলতাম। এরপর যখনকে আলাদা করে দিল, আলাদা করে দেওয়ার পর আমার চলতে খুব একটু কষ্টই হয়। মানে আপনি পরিবার থেকে আলাদা হয়ে গেলেন? হ্যাঁ, পরিবার থেকে আলাদা হওয়ার পর চলতে একটু কষ্টই হয়। তখন আমার এক
ফ্রেন্ডের সাথে বসে আলাপ করলাম যে আমার তো চলতে একটু কষ্ট হইতেছে গ্রামের বাড়িতে, কীভাবে কি করা যায়। উনি বললো তো আমি তো ঢাকা থাকি, তাহলে আমার সাথে তুমি ঢাকা চলো, বেশি তো চলতে পারবা। তো অনেকটা 3 তারিখ হইলো, 3 তারিখ মতন আমি ঢাকা চলে আসি। ওর এটা সাথে। কি আপনি একা আসলেন নাকি আপনি না, আতিককে ওনার- সহ? আমি প্রথম আর কি যখন আসি। ও, আপনি আগে আসছেন? জি আচ্ছা, একা আসছেন? জি। আসার পর তখন আমার 3টা মেয়ে, হুম। 3টা মেয়ে নিয়ে আসলাম। তখন আসে আমি উত্তরা, ওর সাথে আসা উত্তরা আমি কাঠের ফ্যামিলির ভিতরে হুম। মাল ডেলিভারি দিই। আচ্ছা, কাঠের কাঠের হ্যাঁ, শ্রমিক। কাঠের ফ্যামিলে মাল ডেলিভারি দিই। বেশিভাবে 4-5 বছর চললো। এই 4-5 বছর কি আপনার পরিবার গ্রামেই আছে? না, অর্ধেক নিয়ে আসছি। ও আচ্ছা, তার মানে নিয়ে আতিক আসছি, তখন জি। আপনার সঙ্গে আছে, মানে আতিকের মা সহ আপনার মেয়ে জি, সহ জি। চলে আসছেন। পরে এরপরে দেই মনে করেন উনি আবার এই ঢাকায় উত্তরায় এই জন্ম জিনিসটা হইলো। আমি ক্লিয়ারলি করি, যেমন হচ্ছে আমার ফ্যামিলি, হ্যাঁ। তো আমার ফুল ফ্যামিলি ঢাকার উদ্দেশ্যে চলে আসে। আমি আমার জেডা আর কি, আমার আব্বুর বড় ভাই যে, হ্যাঁ। ওনার কাছে ছিলাম আর কি, আমার জেডির কাছে ছিলাম। ওখানে আনুমানিক 5 বছর মতো ছিলাম আর কি ওনাদের কাছে। আচ্ছা, এটা কি ঢাকায় না গ্রামে আর কি। গ্রামে। ও ও, ওনারা যখন চলে আসে তখন তখন আমি তুমি আমার ওখানে জেডির কাছে ছিলে? ছিলাম আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তখন তখন তুমি স্কুলে পড়ছো? হ্যাঁ হ্যাঁ, তখন ওই স্কুলে সময় আমি তোমার অবস্থা মনে আর কি। হয়েছে যে আমিও হ্যাঁ, ঢাকায় হ্যাঁ। যাই, বাবার সঙ্গে যে জি জি দাঁড়াই? sure। যখন আমি দেখতে পেলাম যে না আমার মানে পড়ালেখার খরচটা আমার আব্বা আম্মু চালাতে পারতেছে না, পারতেছে প্লাস না, হচ্ছে যে আমি আমার জেডি এখানে খাচ্ছিলাম যে খাওয়া দাওয়া বা থাকা, সেই খরচটা ওনারা ঠিক মতো দিতে পারতেছে না। যে হয়তো বা জেডিরা মানে একটা পর্যায়ে দেখা যাচ্ছে খরচ চাই নাই, তারপর একটা নিজের অনুভূতি আছে যে না, যত আমার সন্তান ওখানে থেকে পড়ালেখা করছে, খাওয়া দাওয়া করছে, থাকছে, অবশ্যই তাদের কিছু দেওয়া উত্তম। নিজের একটা তাগিদ যায়, হ্যাঁ, একটু অবশ্যই কন্ট্রিবিউশন যদি করা sure, যেতে sure। পারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলি ওটাও পারতেছে না যে ওদের হেল্প করবে। মানে আমার পড়ালেখার খরচ দেখা যাচ্ছে টাফ হয়ে যাচ্ছে, বাট ওদের হেল্প করতে পারতেছে না। তো এক পর্যায়ে আমার নিজের মাইন্ডে লাড়া দিল যে না, এভাবে আর কতদিন, এভাবে তো হয় না যে একজনের উপর থাকবো, খাবো, তবে মানে বিনা পয়সায়। দ্বিতীয়ত হচ্ছে যে আমার পড়ালেখার খরচটা চালাতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে মানে একটা ট্রাফ হয়ে যাচ্ছে। তো তখন একটা দেখা দিল যে বয়সটা কোনো ম্যাটার না, বাট মাইন্ডসেটটা সবচেয়ে বড় কথা। যখন দেখলাম যে না এটা হচ্ছে না, তখন আমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না, পড়ালেখা তাহলে আমার দ্বারা মেবি হবে না, আমি আমার ঢাকার উদ্দেশ্যে চলে যাই, দিয়ে কোনো কাজ বাজ করতে পারি কিনা আর কি। যে আমার তারপর family কে তুমি বল- ঢাকায় আসলে? হ্যাঁ হ্যাঁ, ঢাকায় মানে এসে বাবা মার family সঙ্গে কে থাকা শুরু থাকা করলে? শুরু করলাম। এসে তখন কি করলা? এসে মূলত আপনার দেখা যাচ্ছে যে বছর খানিকের মতো এই তেমন কোনো জব করতে পারি নাই বা করি নাই। তো ফ্রেন্ডদের সাথে একটু ঘোরাফেরা করলাম, একটু সিটির আমার অনেক বছর ধরে ছিলাম না, তো সেই ক্ষেত্রে পুরো সিটিটা একটু ঘুরে দেখলাম যে কি চেঞ্জ হয়েছে বা কি হয়নি। তো এভাবে চলে যায় প্রায় 1 বছর। তারপর একটা জব নিই আমি। তো এখানে একটা হচ্ছে আপনার প্রিন্ট আর কি, প্রিন্ট করে, তো ফ্যাশন। তো মূলত ওখানে একটা জব নিয়ে ওখানে আপনার 2 বছর যাবত জব করি, 2-2.5 বছর। তারপর ওখান থেকে কোন এক মাধ্যমে আর কি জবটা, ওখানে কি ধরনের কাজ করতে? ওটা হচ্ছে আপনার টি শার্ট, প্যান্ট, এগুলোতে প্রিন্ট করতে। ও আচ্ছা, ওই যে প্রিন্ট করে, স্ক্রিন ছাপা প্রিন্টের print মতো, আর কি, ছাপা confirm। প্রিন্টের মতো। আচ্ছা আচ্ছা। তো ওটা করতাম, করার পর কোন এক মাধ্যমে আর কি দেখা যাচ্ছে যে মানে রাগ জিনিসটা খুবই খারাপ। তো আমি রাগারাগির মাধ্যমে ওখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর ওই জবটা চলে যায়। তো এভাবে চলে যায় আরো আনুমানিক 6 মাসের মতো। তারপর আমি উত্তর আজমপুর রাজকীয় কমপ্লেক্স, ওখানে একটা জব নিই। তো এটা ওটা এটা কোন আরেকজনের মাধ্যমে সময়ের জব কথা, মানে হয় আর কত কি। সালে এটা? এটা আনুমানিক আপনার 2021 হবে মেবি আর কি। আচ্ছা, 21-এর সময়। 21-এর সময়। তো ওখানে একজনের মাধ্যমে আমি একটা জব পাই, ওটা হচ্ছে নায়ক রাজ্জাকের মার্কেট, রাজকীয় কমপ্লেক্স। তো একজনের মাধ্যমে জবটা পাই, পাওয়ার পর আমি ওই জবটাতে মানে অ্যাটাকিং ছিলাম। তারপর এভাবে আপনার চলে যায় প্রায় 3টা বছরের মতো। আচ্ছা, এখন যেখানে জব করছো এই জায়গায় 3 বছর ধরে আছে? হ্যাঁ হ্যাঁ, জি শিওর। আচ্ছা, তার মানে তোমার ছাত্রত্ব থেকে তুমি বেরিয়ে এসে যখন কর্মজীবনে ঢুকে গেলে কনফার্ম। এবং এখন যেখানে তুমি আছো, কাজ করছো, সেখানকার সাথে এই যে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলনটা হলো 2024-এ, 24 শিওর। এটার সঙ্গে সম্পৃক্ততা কিভাবে হলো? মূলত হচ্ছে যে ছাত্ররা কিন্তু আমাদের ভাই। একটা সময় আমি নিজেও ছাত্র ছিলাম, হয়তোবা ফ্যামিলির আর্থিক অবস্থার কারণে আমি পড়ালেখাটা করতে পারি নাই, নয়তোবা আমার তো কিন্তু ইচ্ছা ছিল যে পড়ালেখা করা। তো ছাত্ররা কিন্তু আমাদের ভাই, আর তাদের উপরে যেরকম ভাবে নির্মম অত্যাচার করা হচ্ছে, যেরকম ভাবে গুলি করা হচ্ছে, আমি মনে করি যে সাধারণ মাইন্ডসেটের যারা আছে তারা কখনো ঘরে বসে থাকতে পারবে না। ওরা আলাদা একটা ভিন্ন দেশের মতো, মানে ভিন্ন প্রজাতির মতো একটা মানুষ, যদি আমি মনে করি যারা রাজপথে নামে নেই যারা আর কি, বা আমি আমার নিজস্ব যে মাইন্ডটা, এই মাইন্ডটা নিয়ে আমি ঘরে থাকতে পারি নাই। আমার প্রশ্ন হচ্ছে, তুমি যেই জায়গাটা চাকরি করছো সেখান থেকে আন্দোলনে আসলা, তো চাকরির কোনো ক্ষতি হলো না? ওইখানকার কোনো বাধার সম্মুখীন হওনি? না, দেখা যাচ্ছে যে কিছু কিছু সময় আমাদের মার্কেটটা অফ ছিল, তো সেই ক্ষেত্রে আমি জয়েন হতে পারছিলাম। আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে খোলাও ছিল। তো আমি আমার দোকান থেকে এরকমটা বলছি যে আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা ছুটি দেন, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এরকমটা বলার পর ওই সময়টা হ্যাঁ আমি ওদের সাথে ছিলাম, আন্দোলনে এরকমভাবে এসে ছিলাম আর কি। যোগ হয়েছে Sure. আসলে। তো এই
আমরা যেই দুর্ঘটনার কথাটি জানতে পেরেছিলাম যে আন্দোলনে তুমি ঠিক কতদিন ধরে সম্পৃক্ত আমি ছিলে? ছাত্রবাদের সাথে মূলত রানিং আপনার প্রায় 13-14 দিনের বেশিও ছিলাম আর কি। 5 তারিখ পর্যন্ত 13-14 দিনের মতো ছিলাম। দেখা যাচ্ছে কোনোদিন সারাদিন ছিলাম সকাল 10টা-11টা থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার কোনোদিন আধা ঘন্টা বা 1 ঘন্টাও ছিলাম, এরকম আর কি। তবে ছিলাম প্রতিনিয়তই। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই, এই যে ও চাকরি করছে, এটা তো আপনি জানেন 3 বছর ধরে একটা জায়গায় চাকরি করছে, জি তো এই চাকরির ফাঁকে ফাঁকে ও যে আন্দোলনে ঢুকে যাচ্ছে এবং সেখানে যে যে এই খবরটা কি আপনি জানতেন? জি অবশ্যই আমি এটা শুনতাম, শোনার পর আমি ওরা অনেক সময় ওটা বোঝাতাম, বাসায় বোঝাইতাম। উনি আমার অনেক সময় মিথ্যা কথা বলতো যে আব্বা আমি জব করতে গেছি, তুমি কার কাছে শুনছো, আমি জব থেকে কেটে যেতে পারি। আবার অনেক সময় মালিক আমাকে ফোনটা বলতো, আমার কাছে আধা ঘন্টা বইলা 2 ঘন্টা কোথায় থাকে আপনি একটু খবর নিয়ে দেখেন। উনি কথা বলতাম, অনেক সময় না করতাম, ওদেরকে বোঝাইতাম, কিন্তু ওরা বুঝিয়ে রাখতে পারতাম না। ছাত্র আন্দোলনটা যখন হইতো তখনই যেন ওর মাথা কেন অটোমেটিকই হয়ে ওই আন্দোলনের দিকে এসে রওনা হয়ে যেত। তো যখন আসলে আন্দোলনে যাইতো, আপনার কাছে আপনি কি মনে করেন যে আন্দোলনটা যৌক্তিক ছিল? যুক্তি হিসাবে যুক্তি ছিল, কিন্তু বয়স হিসাবে তো যুক্তি হয় না। আজকে আমার বলতে হচ্ছে যে আমার বয়স অনুযায়ী যুক্তি হয় না আর কি, এরকমটা আর কি। যদি ওর বয়স 20, 25, 30 হইতো তাহলে ঠিক ছিল। কারণ ছোট মানুষ কোন দিক দিয়ে কী হয় ঠিক মেধা থাকবে না, একটা কিছু হয়ে গেলাগা, আমার অর্থনীতি এরকম একটা কিছু নাই যে তাদেরকে আমি নিয়ে একটা কিছু হেল্প করব। আমি এটা নিয়ে খুব একটু ভয়ে আতঙ্ক থাকতাম আর কি। যত আমার একটা উদ্যোগ ছিল এরকম যে হয়তো মরবো, নয়তো ছাত্র ভাইদের পাশে থেকে বিজয়টা নিয়ে আসবো এরকম। বাট আমি এরকম একটা উদ্যোগ নিয়ে মাঠে নেমেছিলাম যে মারা গেলে যাব, আমার এই জীবন মানে যদি আমি ভালো মানে আমার ভাইদের পাশে থেকে যদি ভালো কিছু না করতে পারি তাহলে জীবনের কোনো মূল্য নেই, এরকমটা ভেবে আমি রাজপথে ছিলাম একটা সময় আর কি। তাতে কি সাহসটা কোত্থেকে আসছে? এটা আসলে মূলত হচ্ছে বললাম কি আপনাকে যে আমার ভাইদের প্রতি যেরকম নির্মম অত্যাচার করা হচ্ছে, যেরকম ভাবে গুলি করা হচ্ছে, যেরকম ভাবে মারা হচ্ছে, তো এই কিছু জিনিসগুলো আমার মাইন্ডে আর কি বাধা দেয় যে এটা করা ঠিক না, এটা রাইট না, এটা আনরাইট। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে না, এখানে আমার ঝাঁপিয়ে পড়া উচিত। তো সেখান থেকে ধীরে ধীরে আমার সাহসটা আর কি কিন্তু তৈরি হয়ে যায়। ওইটাতে খুব ভালো বলেছো আর কি। তো সেখান থেকে কি এটা মনে হয় না যে আমি আন্দোলনে গেলাম আমার কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে? না না না, চতুর্দিকে অ্যাকচুয়ালি আমি যেভাবে এরকম মনে করতাম না, এই কারণে যে আমার একটা প্রতিজ্ঞা ছিল এরকম যে হয়তো মরবো, নয়তো বিজয় নিয়ে ঘরে ফিরবো, আমি আমার ভাইদের পাশে অলওয়েজ থাকবো যতদিন বাঁচবো। মানে তুমি এটা যা হওয়ার হতে পারে, কিন্তু আমি কিছু পাবো না, এরকম একটা সংকল্প মনের মধ্যে ছিল। পরিকল্পনা ছিল আমার যে আমি পিছপা হব না, যা হওয়ার হবে। এটা হচ্ছে মেইন ফ্যাক্টর আর কি। আচ্ছা, তো এই আন্দোলন তো শুধু ঢাকাতেই না, সারা বাংলাদেশে আন্দোলনটা ছড়িয়ে গেছে। বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় থেকে আন্দোলনটা ছড়িয়ে এবং সেখান থেকে মানে আন্দোলনটা তৈরি হয়েছে। কিন্তু আমি জানতে চাই যে একটা সময় তো আমরা সফল হলাম শিওর না, আমরা সফল হলাম এবং যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যের জন্য আমরা আন্দোলনটা করতে চেয়েছিলাম সেটা আমরা পেয়ে গেছি। শিওর। তোমার দুর্ঘটনাটা আছে কিভাবে হলো? মানে এটা হচ্ছে আপনার প্রতিনিয়ত যত লড়াই করে গেছি, তো সেখানে মাঝখানে আপনার 3-4 দিন মেবি ছসরা গুলির আহত হয়েছি আমি। তো আমি একটা সময় শুনতে পারছিলাম যে মেডিকেল আসলে কিনা মানে গুম হয়ে যায়। তো ভাবলাম যে যেই সমস্যাটা হয়েছে হয়তো আমি এলাকার ফার্মেসি থেকে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যাব। তো এরকম ভাবে আমি এলাকার ফার্মেসি থেকে সুস্থ হয়ে যাই। বাট লাস্ট হচ্ছে 5 তারিখ, 5 আগস্ট, সেই দিন 5 তারিখের আগেও তুমি গুলিবিদ্ধ হ্যাঁ হয়েছো? আমি 4-3 বার আহত হই। আমার শরীরে এখন অনেক স্পট আছে ছসরা গুলির আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি এটা এলাকার ফার্মেসি থেকে ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। আমার ঘরে এখন অনেক মেডিসিন আছে যেগুলো আমার এলাকার ফার্মেসি থেকে দিচ্ছে, যে আপনি এগুলো ইউজ করেন ঠিক হয়ে যাবে। মানে তুমি এর আগেও গুলিবিদ্ধ ছড়া গুলিতে আহত হওয়ার পরেও তারপরে তুমি আবার আন্দোলনে? যেমন আমার যখন ডাইনারটা ছিল তো এই হাতে অনেক স্পট ছিল, যেমন অনেক গুলি ঢুকে গেছিল, ছাত্র বাইরে টিপে টিপে গুলিগুলো বের করে দিয়েছে। ডান হাতের মধ্যে না? ডান হাতে বেশি আহত হয়েছে। আচ্ছা কনফার্ম। তো 5 তারিখ বিজয় উল্লাসের দিন, ওই দিন আমি আপনার হচ্ছে সকাল 11টা থেকে ওদের সাথে ছিলাম। ওই দিন আমাদের মার্কেট অফ ছিল। তো এভাবে চলে যাওয়ার একটা সময় যখন শুনতে পেলাম যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পদত্যাগ করে ফেলছে, মানে দেড়টার পরে আর কি। তো আমরা হচ্ছে যারা ইন্ডিয়ান বিজিবি ছিল, প্লাস হচ্ছে ইন্ডিয়ান বিজিবি চেনার উপায় হচ্ছে ওদের ইউনিফর্ম গুলো, যেমন আমাদের বাংলাদেশ ইউনিফর্ম পরা ছিল না, আমাদের বাংলাদেশ ইউনিফর্ম পরা ছিল 3-4টা লোক, 3-4টা পুলিশ, যারা হচ্ছে টিয়ারসেল গ্যাস, তারপরে ছসরা গুলি, আর হচ্ছে ছাদের থেকে আপনার যে গানগুলো আর কি চালানো রাইট না, ওরা ওগুলো ইউজ করতেছে, যেমন AK-47 ইউজ করতেছিল। যত আমি একজন গেম লাভার, আমি কিন্তু 6 বছর ধরে ফ্রি ফায়ার একটা গেম খেলতাম যত আমার হাতে যখন ছিল। তো সেই ক্ষেত্রে আমি মোটামুটি অনেকই গান চিনি। AK-47 গেম খেলতে খেলতে কোনটা কি গান সেটা অভ্যস্ত হয়ে গেছে গানগুলোতে আর কি। তো AK-47 চালানো কিন্তু ওদের রাইট না, বাট ওরা ইউজ করছে এই আন্দোলনটাতে। এই আন্দোলনে AK-47 ইউজ করছে। আমাদের এভাবে আঙ্গে গান দেখিয়েছে যে তোমরা যদি পিস্তল নাও তাহলে আমরা কিন্তু এটা ইউজ করব।
এটা হচ্ছে আপনার পদত্যাগের আগে। আচ্ছা তারপর ওরা পদত্যাগের আগে AK-47 দিয়ে তেমন ফায়ার করে না, তবে কিছু কিছু আনলিমিটেড গান যেগুলো আপনার ইউজ করা রাইট না সেগুলো ইউজ করছে। তবে ওই 5 তারিখ আপনার হচ্ছে 11টা বাজে আমি যুক্ত ছিলাম, থাকার পর দেখা যাচ্ছে এভাবে চলে যায় দুপুর অবধি। তো একটা সময় যখন আমরা শুনতে পেলাম যে স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়েছে, সিগনেচার করে দিয়েছে, পদত্যাগ করে ফেলছে, তখন আমরা পুলিশদের বললাম যে আমরা আপনাদের সাথে এটাকে যাব না, আপনারা এবার থামেন, আমরা লড়বো না আপনাদের সাথে, আমাদের যেটা প্রয়োজন ছিল আমরা পেয়ে গেছি, আমরা আমাদের স্বাধীনতা পেয়ে গেছি। কিন্তু ওরা মূলত আমাদের কথাগুলো শুনে নাই, ওরা ওদের মতো ফায়ার করে যাচ্ছে। এভাবে যাওয়ার পর দেড়টার পর এই ঘটনাটা কোন জায়গাটায়? উত্তর আজমপুর উত্তরা পূর্ব থানার সামনে থেকে আর কি। আচ্ছা, উত্তর পূর্ব থানার সামনে এই থেকে। পুরো ঘটনাটা হ্যাঁ, আমরা মূলত ওখানে প্রায়ই ছিলাম আর কি, আমি ওখানে প্রতিদিনও ছিলাম। তো 2টা দিন আর কি ছিলাম আমার রেল লাইনের এখানে। দেখা যাচ্ছে ব্যাটালিয়ন পুলিশের একটা গ্রুপ, ওরা আমাদের আজিমপুর উদ্দেশ্যে রওনা দিতে দেয় নাই, আমাদের রেল পর্যন্ত আটকে রেখেছিল, কারণ ওরা যেভাবে পারছে ওভাবে আমাদের ফায়ার করতেছিল যে আমরা ওই সামনে যেন না এগোতে পারি। তাহলে তোমরা কি মানে যখন জানলা যে এই সরকার পদত্যাগ করলো এবং যে বিজয় উল্লাস শুরু হলো, তোমরা সেই দিকে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে যেতে দেওয়া হয়নি? মানে অংশগ্রহণ করবো কিভাবে, ওরা তো গুলি থামাচ্ছে না। আমরা যে একটা মানে আপনারা যে একটা আনন্দ নিজের ভিতর একটা ফিল ঢুকাবেন যে না আমি একটা কিছু করতে পেরেছি, তখন ওই আনন্দটা আপনার মনের ভিতর ঢোকানোর জন্য একটা আশ্বাস লাগবে, বাট আমরা সেটা পাচ্ছিলাম না। কেন পাচ্ছিলাম না? যে ওরা আমাদের উপর যেভাবে গুলি করতেছে, কখন কোন গুলিটা সে কার শরীরে লাগে এরকম একটা চিন্তা আমাদের মাথায়। আচ্ছা শিওর, তখন আমরা ওই আনন্দটা আমাদের মনের ভিতরে ঢুকাতে পারতেছিলাম না। আমরা মানে কিভাবে কি করবো সেই সিচুয়েশন আমরা পাচ্ছিলাম না। বাট আমরা ওদের কিন্তু এভাবে বলছি যে আপনারা ফায়ার করেন না, আমরা আমাদের বিজয় পেয়ে গেছি, আমরা লড়বো না আপনাদের সাথে, কিন্তু ওরা ফায়ার করেই গেছে। আচ্ছা, তো এভাবে চলে যায় দুপুর। এক পর্যায়ে একটা ভাইয়ের মাথায় গুলি লাগে, লাগার পর ওর মস্তকটা হচ্ছে আপনার বুলেটটা ঢোকার পর মস্তকটা আলাদা হয়ে যায়। হয়ে যাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়ে, ধাপিয়ে জাস্ট হয়তো বা 2-3 মিনিট মিনিটের পর নিঃশ্বাসটা ছিল সরাসরি মাথায় আমার সামনে ছিল। তো ওই ধাপিয়ে যায়, তো ওইভাবে দেখা যাচ্ছে যে ও মারা যায়। একটা রিক্সা আমরা জোগাড় করতে করতে মারা যায়। তারপর আমরা ওকে রিক্সা উঠিয়ে দিই, তার এভাবে চলে যায় আরো 40 থেকে 45 মিনিট। এভাবে আরেক কিছুক্ষণ পর আরেকজনের শরীরে গুলি লাগে, হচ্ছে আমার অপোজিট সাইডে ছিল, ওর কাছে আমি যেতে পারি নাই, কিন্তু ওই অন্য সাইডের ভাইয়ের আর ওকে রিক্সা উঠিয়ে দেয়। এভাবে চলে যায় আরো কিছুক্ষণ সময়। এভাবে আরেকজনের মাথায় গুলি লাগে, লাগার পর হচ্ছে আমরা যা আছে সব উড়ে যায়, তো মাটিতে লুটিয়ে পড়ে। তো আমি ওনাকে বলছিলাম যে আমরা কিন্তু ওদের থেকে বেশি একটা দূরে নেই, জাস্ট সর্বোচ্চ 150 থেকে 200 গজ হবে আর কি, বা 150 থেকে 200 গজ দূরে, ওইটুকু দূরত্বের মধ্যে। তো ভাবলাম যে ওকে না যেতে দিই, কিন্তু আমাদের কথা শুনে নাই, ও চলে গেছে আরো ফ্রন্ট সাইডে ওদের সামনাসামনি। তো ওরা দেখছে মানে ভাবলো যে যত ফ্রন্ট সাইডে চলে আসছে, তো ওর মাধ্যমে যদি ওরা আরো সাহস পেয়ে যায়, ওরা যদি আগিয়ে পড়ে, তাহলে আমরা বিপদের মুখে পড়ে যাবো, এরকমটা ভেবে ওকে শুট করে দেয়। তো ওর গুলিটা মাথায় লাগে, লাগার পর ও মাটিতে লুটিয়ে পড়ে। তো আমি যখন আমার নিজের এনার্জি দিয়ে একাই যায় আর কি, যে লাস্টে তো মানে ওকে তো বাঁচানো ট্রাই করতে হবে, কিন্তু তখন মারা যায় না আর কি, দাপাইতেছে। তো ভাবলাম যে ওকে বাঁচানো তো হবে, অবশ্যই বাঁচাতে হবে, যত আমাদের ভাই অবশ্যই জিতে হবে। তো এরকম ভাবে আমি একাই চলে যাই। চলে যাওয়ার পর ওরা আমাকে আর গুলি করে নেই, ওরা ওদিক দিয়ে গুলি করতেছিল। তো সেক্ষেত্রে আমি একা ওর লাস্টটা বলতে কি জীবিত ছিল, দাপাইতেছিল, বাট আমি একা আনতে পারতেছিলাম না। কিছুটা শেষরিয়ে নিয়ে আসি, আসার পর আরেকটা ছাত্র ভাই যায় যে আমাকে হেল্প করে। তো আমরা দুজন যখন ওকে কুলে করে নিয়ে আসতেছিলাম দৌড়ে, ঠিক ওই অবস্থায় আমাদের হাতে দাপিয়ে ও মারা যায়। এভাবে চলে যায় আর কিছুক্ষণ সময়। চলে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমি রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের অপর সাইডে ছিলাম আর কি, আর এই পাশে একজনের শরীরে গুলি লাগে। তো লাগার পর আমি ভাবলাম যে ওকে রিক্সা উঠিয়ে দিব, এরকম ভাবে দৌড়ে আসি। তো আসার পর ওকে যে রিক্সা উঠিয়ে দিব এরকম একটা পর্যায়ে আমি যেতে পারি না। না যেতে পারার কারণ হচ্ছে এটাই যে ওর কাছে যাওয়ার আগে আমাকে গুলি করে দেয়। ডান হাতে গুলি লাগলো তোমার কোন গুলি জায়গায় লাগার লাগলো? পর হচ্ছে আপনার কোনির উপরে আর কি। আচ্ছা আচ্ছা, মানে এরকম জায়গায় গুলি লাগলো। শিওর শিওর, আচ্ছা আচ্ছা, হচ্ছে আপনার বুকটা গেছে, মানে পেটটা গেছে আর কি, গুলিটা যায় আমার পেটের মানে অল্পের জন্য মতো বডিটা বেঁচে গেছে, মানে হাড় বেরিয়ে গেছিল পেট, আমার এখন স্পট আছে। ওহ, আমার পেটেও একটা হাড় বেরিয়ে গেছিল, চামড়াটা পুরোটা চলে গেছিল, গুলিটা গেছে যে আমার হাতে ঢুকে আর কি। আচ্ছা, তো ঢুকার পর আমি নিজের এনার্জি দিয়ে দৌড়াইতেছিলাম যে একটা রিক্সার উদ্দেশ্যে আমাকে কোনো একটা মেডিকেলে নিয়ে যাওয়া হোক। গুলিটা লাগার পর আমার এরকম অনুভূতি হয়েছে যে আমার হাতে কোনো হাড় নেই, জাস্ট চামড়া দিয়ে আমার হাতটা ঝুলতেছে আর কি, এরকম একটা পরিস্থিতি। তারপর আমি মানে এই হাত দিয়ে যে এই হাতে দৌড়বো, আমার ওই শক্তিটাও হচ্ছে না, কিন্তু আমার মনোবলটা অনেক স্ট্রং ছিল যে আমি দেখি রিক্সা খুঁজে আমি কোনো একটা মেডিকেল যেতে হবে। মানে একটা ফাঁকা জায়গায় আমি ছিলাম আর কি, আমার অনেক আমি যত দৌড় দিয়ে আসছিলাম, আমার সাথে ছাত্র ভাইরা ছিল কিন্তু ওরা পিছতে ছিল, আমি দৌড় দিয়ে একটা ফাঁকা জায়গায় চলে আসছিলাম, বাট ওর কাছে যাওয়ার আগে গুলিটা করে দেয় আর কি। তো আমি ফাঁকা জায়গায় যে দৌড়ে আবার রিক্সা খোঁজার উদ্দেশ্যে রওনা দিই। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল শাকিল নামের, তো সেই ফ্রেন্ডটা আর কি আমাকে ধরার পর দেখা যাচ্ছে যে আমি সেন্সটা একটু লো হয়ে যাচ্ছে ধীরে ধীরে, মানে গুলি খাওয়ার পর তখন তো প্রচন্ড ব্লিডিং হচ্ছিল, মানে কি বলবো, হাত দিয়ে চেপে ধরে কোনো ভাবে নেই, মানে আমি চেপে ধরবো শক্তিটা আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা, আমার টি-শার্টটা ছিঁড়ে যখন গুলিটা ঢুকছে, ওই ছিঁড়া টি-শার্ট দিয়ে রক্তগুলো আর কি খুবই জোরে বের হচ্ছে আর কি।
তো আমি ধরার মতো একটা অবস্থান ছিলাম। তো আমার ফ্রেন্ডটা আমাকে হাতে ধরে, ধরার পর একটা ছাত্র ভাই এসে আমাকে ধরে, ধরার পর একটা ভাইকোলা ভাই আসে। তো আমার ফ্রেন্ড বলতেছে, ভাইয়া প্লিজ আমাদের একটু হেল্প করেন, আমার ফ্রেন্ডটা গুলি খাইছে, ওকে একটা মেডিকেল নিয়ে যেতে হবে। তো তারপর ওই ভাইকোলা ভাইয়াটা আমাকে ভাইকোটা এভাবে আপনার 5-6 মিনিটের মতো মানে ভাইকটা অনেক দ্রুত চালায় আর কি, চালায় একটা মেডিকেল নিয়ে যায় আর কি। মেডিকেলের নামটা আমার মেবি মনে নেই, উত্তরাতে আর কি। হ্যাঁ, ওটা আবু, তুমি শিওর মেডিকেলের নামটা? আচ্ছা, আপনি ওই 5 তারিখে যেদিন ও গুলি খেলো আনুমানিক 3:30 বা ওই সময়ের মধ্যে, আপনি কখন খবরটা জানলেন? আমি তো খবর পাইছি ওটা আমি চলে যাই 4:30টার দিক। হ্যাঁ, ওটা আধা ঘন্টার উপরে হয়ে যায় যখন, যেমন হচ্ছে আপনার তখন তুমি ওই ক্লিনিকে? হ্যাঁ, ক্লিনিকে মেডিকেলের নামটা মনে নেই আর কি। ওই ক্লিনিকে ছিলাম, থাকা অবস্থায় ওরা থাকার কথা বলে হ্যাঁ, যে পরিস্থিতির মধ্যে আধা ঘন্টা আমার ট্রিটমেন্ট নেয়, ঢোকানোর পর সাথে সাথে আধা ঘন্টা আমার ট্রিটমেন্ট নেয়। ট্রিটমেন্টটা হচ্ছে এরকম নেয় যে ওরা আমার জাস্ট ব্ল্যাকটা অফ করে, কিন্তু গুলি টুলি বের করতে পারতেছে না তখন। তারপরে এভাবেই চলে যায় হচ্ছে আপনার আনুমানিক 1 ঘন্টার মতো। তারপর ওরা আমাকে 4 তলায় নিয়ে যায় লিফটে করে আর কি, একটা ট্রলিতে করে 4 তলায় নিয়ে যাওয়ার পর ওখানে কিছু ডাক্তার কিছু নার্স ছিল। তো আমার ওরা বেঞ্চেসটা খোলার পর যখন দেখি ব্লাডটা এরকম ভাবে বের হচ্ছে, ওরাও কিছুটা ভয় পেয়ে যায় আর কি। তো ওরা হয়তো আমি শিওর না যে ওরা আমার গুলিটা বের করতে গিয়ে কি হাতটা আরো কাটছে কিনা, বাট আমার একটা ছবি ফুটেজ আছে, তো সেক্ষেত্রে আমি স্পষ্ট বুঝতেছিলাম যে হয়তো হাতটা একটু কাটতে হয়েছে বুলেটটা বের করার জন্য। কিন্তু আমি শিওর না যে রক্তনালীটা ওরাই কাটছে নাকি এটা বুলেটটা ঢোকার পরে কাটা গেছে। ওই হাসপাতালে কি বুলেটটা ওরা বের করছে আর কি, অপারেশন করে বের করছে। আচ্ছা। তো বুলেটটা বের করার পর ওরা সিচুয়েশনটা দেখে বলতেছে যে ওর তো অবস্থা খুবই ভয়াবহ, ওকে হৃদরোগে নিতে হবে যদি ওর হাতটা বাঁচাতে চান। তবে যদি 8 ঘন্টার ভিতর ট্রিটমেন্ট করা হয় তাহলে হয়তো ওর হাতটা বাঁচানো যেতে পারে। তো এরকমটা বলার পর 8 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট নিলে করলে হয়তো হাতটা বাঁচানো যেতে পারে, মানে শিওর না, তবে হয়তো এরকমটা বলছিল, হয়তো এটা বাঁচানো যেতে পসিবিলিটি পারে। কথা তারা বলছে। তো এইভাবেই দেখলাম আমি নিচে আসার পর কোনো যানবাহন পাচ্ছিলাম না, কারণ হচ্ছে রাস্তাঘাটের অবস্থা এরকম একটা মর্মান্তিক ছিল, মানে কোনো যানবাহন চলাচল করতেছিল না। তোমার বাবা কি তখন তোমার সঙ্গে? তখন ওখান থেকে নামানোর পর মানে একটা অপারেশন করে বুলেটটা বের করার পর যখন আমাকে নিচে একটা আসার পর একটা সুবাতে আমাকে বসানো হয়। আচ্ছা, আপনি এই যখন শুনলেন ফোনটা যখন আপনার কাছে গেল, আপনি তখন কি অবস্থার মধ্যে ছিলেন? বাসাতেই ছিলেন? না, দোকানে ছিলেন? জি, দোকানে। তখন আমার একটা ফোন আছে, বললো যে আঙ্কেল আপনি একটি মেডিকেল আসেন। মেডিকেল কেন? আপনি একটি মেডিকেল আসেন। আরে কোন মেডিকেল? এই কথা বলতেই ফোন ওনারা ধরাই দিছে। উনি যেন বললো, আব্বু তুই গুলি খেয়েছি, তুমি মেডিকেল আসো। আরে কোন মেডিকেল, কীভাবে খেয়েছো? এই ব্যাপার। তাহলে রাস্তা মনে করো অনেক গোলাগুলি চলতেছে আজিমপুর, তো এই গোলাগুলি অবস্থা আমার রাস্তা পার হয়ে যেতে হইব। আমি রাস্তা পার হইতে চাই, পাবলিক আমাকে দূরে রাখে। আমি কোন তোর কাজ হবে না, আমার সন্তান মেডিকেল, আমার যেতে হবে। মৃত্যু মানুষের অনাবার্য, যদি মৃত্যু হয় কিছু করার নাই, তবু তোর সন্তানের সামনে যেতে হবে। তখন আমি রাস্তা পারে জোরজবস্তি রাস্তা দরজা পার হয়ে গেলাম, কিন্তু যাই দেখি এই অবস্থা। আপনি হাসপাতালে যে দেখলেন? যে হাসপাতালে গেলাম, যাওয়ার পরে দেখলাম এরকম। দেখার পরে যে আমি কি বলবো, মানে আমি নিজেই হতাশা হয়ে গেলাম আর কি। ডাক্তাররা বললাম যে ওটা বেডের ব্যবস্থা করেন। আমরা বললো আঙ্কেল এখানে খরচা দিয়ে আপনি পারতেন না, আপনি যে কোনো একটা সরকারি মেডিকেল নিয়ে যান। তখন চিন্তা করলাম তাহলে এটা আমি কিনিলে এটা তো অবশ্যই তাহলে আমার পক্ষে সম্ভব না। তখন আমি নিয়ে যাবো কারণ হচ্ছে এটাই, যেমন ওরা আপনার জাস্ট আধা ঘন্টা ব্লাডটা অফ করছে, আর হচ্ছে ওই বুলেটটা বের করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগছে। আচ্ছা, মানে সব মিলিয়ে ধরেন না, হয়তো ওদের এখানে ছিলাম 2 ঘন্টার বেশি, তবে সব মিলিয়ে ওদের কাজটা হচ্ছে 40 মিনিটের মতো। তো 40 মিনিট ওরা কাজ করে আমাদের 2000 টাকা একটা স্লিপ দেয় যে আপনাদের বিল হয়েছে এটা, মানে জাস্ট বুলেটটা বের করতে। তো আমি যে ওদের কাছে একটা দীর্ঘ সময় থাকবো ওরকম অ্যাবিলিটি কিন্তু আমার মানে পরিবারের নেই। এই টাকা খরচা দিয়ে যে আমাকে ওখানে রাখবে এরকম অ্যাবিলিটি আমার ফ্যামিলি নেই, কারণ আমার ফ্যামিলি হচ্ছে একটা মিডল ফ্যামিলি, মধ্যবিত্ত, বা যদি তার চেয়েও নিচে বলেন তো সেটাও ধরতে পারেন। এই খরচ চালিয়ে এখানে অসম্ভব একটা অবস্থা। আমি মনে করি যে এই খরচ চালিয়ে যদি যেতে হয় তাহলে দেখা যাচ্ছে যে আমার গ্রামে কিছুটা জমি আছে যেটা হয়তো বা পরবর্তী সময় আমাদের কাজে লাগতো, সেটা হয়তো বা বিক্রিও করা লাগতে পারে। তারপর আমার আব্বুকে বললাম যে না এখানে হয়তো বা হবে না, তুমি দেখো সরকারি মেডিকেল যাওয়ার একটা উপায় বের করো আর কি, যে দেখো কিভাবে যাওয়া যায় এরকম আর কি। তারপরে আপনি ওইখান থেকে কোথায় গেলেন? এক্ষেত্রে নিয়ে গেলাম বাংলাদেশ মেডিকেলে। বাংলাদেশ মেডিকেলে যাই যে বাংলাদেশ মেডিকেল সেখানে গেলেন? হ্যাঁ। তখন দেখি যে গুলি খাওয়া অনেক রোগীর সিরিয়াল
মানে ওখানে যে দেখলেন আরো অসংখ্য রোগী, হ্যাঁ, আর ওর সবাই এই গুলিবিদ্ধ। এই গুলিবিদ্ধ। এরকম একটা অবস্থা ছিল যে তখন কি করি? আমার তো হাতে গুলি লাগছে, হ্যাঁ। অনেকে আছে যে চোখে মুখে গুলি খেয়ে চোখে হারিয়ে ফেলছে, মানে খুব একটা মর্মান্তিক অবস্থা। তো আমি ওদের দিকে দেখি এরকমটা ভাবলাম যে এখানে হয়তো বা থেকে কিছু হবে না, কারণ আমি 1 ঘন্টা ধরে এখানে একটা টলিতে পড়েছি, তো বাইরে মেডিকেলের ভিতরে আমাকে ঢুকায় নেই। তো যে একটা পরিস্থিতি ওখানে ছিল, মানে আমি নিজে অনুভব করতে পারতেছি যে এখানে থাকলে আমার কোনো লাভ হবে না, ডাক্তার আমাকে দেখবে না। কারণ এরকম ছিল যে আমার চেয়েও অসংখ্য অবস্থায় আরো অনেক রোগী ছিল যাদের ডাক্তার দেখতেছে না, ওরা ওদের মানে মতো আরো পড়ে খারাপ, আছে, আরো হ্যাঁ। সিরিয়াস অবস্থার রোগী সিরিয়াস ছিল। অবস্থার রোগী ওখানে পড়ে আছে, ওদেরকে দেখতেছে না। আর আমার তো গুলি লাগছে আমার হাতে, আমাকে ওরা কিভাবে দেখবে? একটা অবস্থা। তারপরে ওইখান থেকে যখন এটা তখন মনে করলেন, ওই জায়গায় বাংলাদেশ মেডিকেল থেকে অনেক রুগী দেখে আমি হতাশা পড়ে গেলাম, কি করি, কি করব, কোথায় নেব। অ্যাম্বুলেন্স খুঁজি যেটাকে মেডিকেল নিয়ে যাব, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো সিএনজি নাই, কোনো গাড়ি পাচ্ছি না। সেদিন তো সমস্ত কিছু বন্ধ রাস্তার ছিল, অবস্থা এরকম একটা- অসংখ্য মানুষ, হ্যাঁ, লক্ষ sure. লক্ষ মানুষ পায়ে হেঁটে আসলে বিজয় মিছিল করছিল বা ইয়া করছিল, কিছু তো কথাও না আসলে। তো একটা লোক মনে হয় তার একটা রুগী নিয়ে যাব, মনে হয় তার কোনো পরিচিত সিএনজি ছিল, ওনারা ফোন দিয়ে আনছে। মানে আনার আপনি, পরে আপনার পরিচিত ছিল না, আরেকটা লোক? আরেকটা হ্যাঁ, sure, রুগীর পর ওর কাছে যে আমি একটু হেল্প চাইলাম হ্যাঁ, যে বাবা এই ব্যাপার, আমার সন্তানটা তো নিতে হবে, তোমরা যখন ঢাকা মেডিকেল যাবে আমার সন্তানটা নিয়ে নাও, নাহলে আমার সন্তানটা এখানে মৃত্যু হবে, আমি সহ্য করতে পারতাছি না। খুব রিকোয়েস্টের পরে বলো যাচ্ছে ঠিক আছে নিয়ে আসেন। পরে ওই সিএনজিতে ওই রোগীর সাথে ঢাকা মেডিকেল গেলাম, যাওয়ার পরে ওই জায়গায় দেখলো, দেখার পরে ব্যথার একটা ইনজেকশন দিল। ওরা বলতো এরকম বলতেছে যে আপনার যে অবস্থাটা, যে সিচুয়েশনটা, এটা আমাদের কাছে এই কাজটা হবে না, আপনি হৃদযুগে চলে যান। হৃদযুগে চলে যাওয়ার হচ্ছে কারণ কি, মানে মানে ঢাকা মেডিকেলে নেয়ার পরে ওরাও একই কথা বলতেছে। ওরা বলতেছে যে এই কাজটা আমাদের দ্বারা সম্ভব হবে না। ওরা আমরা একটা স্লিপ ওদের দেখাই, ওদের সামনে দেই, তো ওরা স্লিপটা হচ্ছে এটাই যে প্রথম যে মেডিকেল থেকে আমার বুলেটটা বের করে ওরা একটা সিগনেচার দিয়ে বলছিল যে হৃদযুগে যাওয়ার জন্য আর কি। তো ওরা এই সিগনেচার আর হচ্ছে স্লিপটা দেখে বলে যে আপনাদের তাহলে হৃদযুগে যেতে হবে, সর্বোচ্চ আপনাকে আমি পারবো একটা ব্যথার ইনজেকশন দিতে, যেহেতু আপনি কান্নাকাটি করতেছেন, ব্যথার তো ওইখানে তো হৃদরোগের কথাই মেনশন করা ছিল, তো Sure, আপনি sure. হৃদরোগে না যে আপনি ঢাকা মেডিকেলে কেন গেলেন? আমি হৃদযুগে যাবো এটা তো আর বুঝতে পারি বুঝে নাই। উঠতে পারতেছিলাম না। এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে এটাই যে যখন বলছে যে আমরা সরকারি যে কোনো একটা মেডিকেল যান, তো হয়তো আমার আপনার মাথায় আসলে ঢাকা হ্যাঁ, মেডিকেলের মাথায় কথা আসে সবাই ওটা আসে। ঢাকা মেডিকেল, না তো বাংলাদেশ এই মেডিকেল। পয়েন্টটা আমি তুলে ধরি, এরকম। যেমন হচ্ছে যে আমরা হৃদযুগে যাব, ওরকম তো কোনো সিচুয়েশন ছিল না, না থাকার কারণ হচ্ছে যে আমার সাথে যে রোগীটা ছিল ও আমার চেয়ে বয়স আরো ছোট, ওর দুইটা চোখে আর কি সস্তাগুলি লাগে, লাগার পর দুনিয়ার আলো হারিয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে ওই সস্তাগুলি খাওয়া রোগীটা ও কিন্তু মেডিকেল গেছে, আমি কিন্তু ওর সাহায্যে ওই সিএনজিতে উঠছি, আমার সাহায্যে ওই উঠছে, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে ও যেখানে মানে যাবে, ওকেও ওখানে নিচ্ছে, হ্যাঁ, ও যেখানে যাবে আমার সেখানে যেতে হবে। আচ্ছা 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 Sure. তো সেই ক্ষেত্রে আমাকে ওই মেডিকেল যেতে হয় আর কি। ও তো নিয়ে যাওয়ার পর ওর থেকে একটা ইনজেকশন দিয়ে পাঠাই দিল কলেজের ঋতুতে নিয়ে যাও। তখন আমরা খুব সহজে একটা সিএনজি পেয়ে যাই আর কি, তখন তখন অনেক একটা সিএনজি CNG ছিল, পাওয়া খুব গেছে। সহজে পেয়ে যাই। তো আমরা হৃদযুগের উদ্দেশ্যে চলে আসি। তো ঋতুতে নিয়ে আসলাম। তো মূল পয়েন্টটা আমি বলি, হ্যাঁ। যত আমার সেন্সটা ছিল, তো হৃদযুগে আসি, আসার পর তখন হচ্ছে মানে তখন তুমি কথা বলতে খুবই পারছো? ব্যথা, হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু- সেন্স ছিল তবে একটু দুর্বল টাইপের, আচ্ছা আচ্ছা, যত আমার ব্লাড খুবই বের হয়ে গেছে। তো আমি বলতেছিলাম মানে হৃদযুগ আমাকে ঢোকানোর পর একটা নিচে একটা ফ্লোর আর কি, এটা আনুমানিক কয়টা হতে পারে? এটা হচ্ছে আপনার সন্ধ্যা 6:30 7টা আনুমানিক হবে আর আচ্ছা, কি। তো আমাকে একটা ফ্লোরে ফালিয়ে রেখে একটা ডাক্তার এসে আমাকে দেখে, দেখার পর আমার ফ্রেন্ড আর হচ্ছে আমার আম্মু বলে যে প্লিজ কি করবেন তাড়াতাড়ি করেন, আমার ছেলের অবস্থা খুবই ভয়াবহ। আমার ফ্রেন্ড বলছে আমার ফ্রেন্ডের অবস্থা খুবই ভয়াবহ, আপনারা কিছু করেন। তো ওরা দেখার পর একটা স্লিপ দেয়, মেডিসিনের স্লিপ আমার ফ্রেন্ড হাতে দেয়, দিয়ে বলতেছে যে মেডিসিনগুলো নিয়ে আসেন, আমরা ট্রিটমেন্ট করব। তো এরকমটা বলার পর আমার ফ্রেন্ড, আমার আব্বু আর হচ্ছে দুইটা ফ্রেন্ড আমার আব্বু, তিনজন ওই মেডিসিনগুলো কালেক্ট করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো বেরিয়ে পড়ার পর দেখতেছে যে মানে রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়ানক ছিল, দেখা যাচ্ছে কোনো মিরপুর বা আশেপাশের কোনো জায়গায় কোনো ফার্মেসি খোলা ছিল না, প্লাস ওই মেডিকেল সমস্ত ফার্মেসিগুলো কিছু তখন অফ বন্ধ ছিল ছিল, আর কি, হ্যাঁ। অফ ছিল, যার কারণে কোনো মেডিসিনগুলো আর কালেক্ট করতে পারতেছিল না। তো এভাবে চলে যায় দীর্ঘ একটা সময়, আনুমানিক আপনার 2 তুমি থেকে তখন 2.5 ওই ঘন্টার মতো। আমি তখন কাতরাচ্ছি, কান্নাকাটি করছি আর কি। কান্নাকাটি করতেছো। Sure, মানে আমি যে কান্না থামাবো এরকম একটা সিচুয়েশন আমি প্রচন্ড পাচ্ছি না, ব্যথা একটা মনোবল পাচ্ছি না যে আমি কান্না থামাতে পারবো। এরকম ব্যথা লাগতেছে আমার কাছে যে আমার ফেলে আসা 19 বছরের যে দুঃখগুলো বা ব্যথাগুলো আমার জন্য প্রতিটা বছর বয়ে যাচ্ছে, প্রতিটা মিনিট বয়ে যাচ্ছে এই ব্যথাটা আমার কাছে। মানে প্রতিটা মিনিট আমার কাছে অনুভব হচ্ছে যে আমার নেক্সট জীবনের যে দুঃখ কষ্টগুলো আমার প্রতিটা মিনিট অনুভব হচ্ছে, এতটা কষ্ট আমার লাগতেছিল বা এতটা দুঃখ মানে ব্যথা আমি অনুভব করতেছিলাম।
এই কারণে আমি কান্নাটা থামাতে পারতেছিলাম না। এভাবে চলে যায় দীর্ঘ 2-2.5 ঘন্টা সময়। তারপর এক পর্যায়ে ওরা মেডিসিনগুলো কালেক্ট করতে পারে, দেখা যাচ্ছে যে খুবই কষ্টের মাধ্যমে মেডিসিনগুলো কালেক্ট করে, করার পর ওরা নিয়ে আসে। তো নিয়ে আসার পর ডাক্তারকে দেয়, দেওয়ার পর ডাক্তার বলতেছে যে আমরা 2 দিন যাবত খুবই রাত জেগে ট্রিটমেন্ট নিচ্ছি, প্রায় 2টা 2:30 এরকম। আমরা আজকে অনেক টাইট, আমরা আপনার ট্রিটমেন্ট নিব না, আমরা চলে যাব, আপনার নেওয়া হবে আগামীকালকে। তো আমি ডাক্তারকে বললাম যে প্লিজ আমাকে একটু হেল্প করেন, অন্তত আমাকে একটা অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেন। আমি এই কথাটা ওদের 8 থেকে 10 বার বলছি। অনেক কান্নাকাটি, অনেক চেঁচামেচি করে, দেখা যাচ্ছে যে আমার চেঁচামেচিতে অনেক মানুষ বিরক্ত হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি ঠিক আছে মানুষের কষ্ট বুঝি, তারপর আমার এত কষ্ট যে আমি সহ্য করা যাচ্ছে না। সহ্য করতে পারতেছি না। আমি যে মানে অন্য মানুষের সিচুয়েশনগুলো দেখবো বা ভাববো, আমার এই ভাবনাটা আছে না। আমার অনেক কষ্ট আমি অনুভব করতে পারতেছিলাম ওই সময়টা। তাই আমি অনেক চেঁচামেচি করতেছিলাম, করে আমি বলতেছিলাম যে অন্তত আমাকে একটা অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেন, যে আমি এই ব্যথা থেকে মুক্তি পাই। আমার এটা আর সহ্য হচ্ছে না, নয়তো আপনি আমাকে মেরে ফেলেন, আমার ভালো লাগছে না। কিন্তু ওরা আমার দিকে ফিরেও তাকায়নি, ওরা ওদের মতো চলে যায়। আমার আব্বু অনেক রিকোয়েস্ট করে, আম্মু অনেক রিকোয়েস্ট করে, ফ্রেন্ড অনেক রিকোয়েস্ট করে, প্লিজ আপনি একটু কিছু করেন, একটু ডাক্তার বলে দিচ্ছে 8 ঘন্টার ভিতরে ট্রিটমেন্ট হয়তো বা হাতটা বাঁচানো যাবে, আপনি একটু ট্রাই করেন। চলে গেছে প্রায় 4 ঘন্টার উপরে, প্রায় 5 ঘন্টা চলতেছে, আপনি একটু ট্রাই করেন, দেখেন কিছু করা যায় কিনা। ওরা বলতেছে যে না, আমরা আজকে কিছু করবো না, আমরা চলে যাবো। তো ওরা চলে যায়। চলে যাওয়ার পর হচ্ছে পরের দিন আমি তো সারা রাতে অনেক কান্নাকাটি করি, অনেক মানে কাতরাই। এরকম দেখা যাচ্ছে যে আমার পাশে যারা বেডে ওইখানে যারা রোগীরা ছিল, আমার কান্নার সরে এত জোরে জোরে আমি কান্না করতেছিলাম যে ওরাও ঘুমাতে পারছিল না। তারপর আমি চেষ্টা করলাম যে না, ওদের একটু শান্তি দেওয়াটা যত আমি আমার মানে ভাইদের পক্ষে, সেই ক্ষেত্রে ওরা গুলিবিত, ওদের একটু শান্তি দিই। তারপর আমি কান্নাকাটি করতেছিলাম এরকম যে মুখ যেতে ধরে চেপে ধরে কান্নাকাটি করতেছিলাম, যে আমি ওদের ঘুমাতে দিই। আমি আমার কষ্ট অনুভব করি, আমি করি, বাট ওদের যেন এই ফিলটা যেন ওরা না উপভোগ করে আর কি, যে ওর কষ্টটা আমরা কেন বুক করবো, ওটাও করবো, এরকম একটা সিচুয়েশনে না যাক। তো এভাবে আমি সারা দিন মানে কাতরায় কান্নাকাটি করি। ওরা যে আমাকে যে ব্যান্ডেজটা করে দিয়েছিল, ওই ব্যান্ডেজটা অনেক মোটা ছিল। আমি মানে ওই আমার হাতে এমন ওজন ছিল যে আমার শরীরের চেয়েও বেশি ওজন। একে তো ব্যথা, তার মধ্যে আবার ব্যান্ডেজ, মোটা ছিল। ওই ব্যান্ডেজটা করে আমার ব্লাডটা আটকাতে পারে নাই, আমার ব্লাডটা উপর দিয়ে তারপর আবার ব্লাড মানে বের হতেছিল। আমার সারা শরীর ভিজে গেছে, পিছন ব্যাক সাইডটা পুরো ভিজে গেছে ব্লাড দিয়ে। কিন্তু আমি ভয় পাইতেছিলাম এরকমটা ভাবে যে যদি সারা শরীরে ব্লাডটা চলে যায় তাহলে তো হয়তো আমি ব্লাডের শূন্যতা মারা যেতে পারবো। তারপর ভাবলাম যে না, কি করা যায়, নিজের জীবন নিয়ে একটু যুদ্ধ করতে হবে। যতটা ট্রিটমেন্ট নেই নেই, যত আমি এখানে পড়ে আছি, তাহলে একটু নিজের সাথে একটু লড়াই করে যাই, দেখি বাঁচতে পারি কিনা। এভাবে সারাটা রাত আমি কান্না করে লড়াই করে যাই। তো করে যাওয়ার পরে এভাবে চলে যায় সারাটা রাত। যাওয়ার পর আমার আম্মা সান্ত্বনা দেয় যে ওরা 6টা বাজে আসবে, 6টা বাজে চলে যাবে। কান্নাকাটি করে বলি যে 6টা তো বেশি করে, ওরা কোথায়? তারপরে চলে যায় 7টা বাজে। আমি আবার কান্নাকাটি করে বলি যে 7টাও বাজে, দেখছো তোমরা বলছো 6টা বাজে আসবে। এভাবে প্রতিটা ঘন্টা আমি কান্নাকাটি করে বলতেছি যে দেখো অনেকটা সময় চলে যাচ্ছে, বাট আমাকে দেখার জন্য কেউ আসতেছে না। এরকম আমি খুবই একটা দুঃখজনক অবস্থা। তারপরে এবার চলে যায় 9টা বাজে, 10টা বাজে, তারপর 10টা বাজে ওরা আসে ডাক্তাররা। যখন আপনার হচ্ছে রানিং আর কি, তো ওটা বলে আর কি রানিং ডাক্তার, তো রাউন্ড এসে আমাকে দেখে বলতে ওর অবস্থা খুবই সিরিয়াস, ওকে অপারেশন থিয়েটারে নিয়ে আসো। তো এখানে একটা পয়েন্ট হচ্ছে যে আমার সিরিয়াস অবস্থা রাত্রেও ছিল, আপনারা তখন কেন নিলেন না? তখন আনুমানিক হয়তো 9:30 থেকে 10টা বাজে। আপনারা চাইলে আমার দেখেন আমি বলি আর কি যে হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, আপনারা চাইলেই ট্রাই করতে পারতেন, কিন্তু আপনারা করেন নাই। কেন করেন নাই? তখন আমি বললাম না এরকমটা ভেবে যে এখন যদি আমাদের কিছু বলি, খুবই ভয়ানক, এটা খুবই খারাপ জিনিস। মানুষের সেন্স চেঞ্জ করতে একটু সময় ভেদাভেদ করবে না, ডিরেক্ট চলে যাবে অন্যদিকে। ওরা যদি আরো কিছু করে ফেলে এর আগে, যে ও কেন এইভাবে জোরে কথা বলছে আমাদের সাথে, কারণ ওরা ডাক্তার, আমরা না, আমরা বুঝবো না ওরা যারা কি করতেছে, আমরা সাধারণ পাবলিক, আমরা এই বিষয়ে আমাদের আইডিয়া নেই। তারপর ভাবলাম যে না, নিজের কষ্ট নিজের কাছে থাক, ওদের মতো কাজ করতে দিই আমি। তো 10টা বাজে আমাকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর অবশ করে। তো অবশ করার পরবর্তী সময়টা আমার হয়তো বা সেন্স ছিল না, সেই ক্ষেত্রে আমার আব্বুর কাছে শুনতে পারেন, ওনাদেরকে নিয়ে আর কি ওরা কথা বলে। আচ্ছা, এই জায়গাটা একটু আপনার কাছে যেতে চাই। আপনি তো ওই যে পরের দিন, তার মানে এটা হচ্ছে 6 তারিখের ঘটনা। 6 তারিখে সকাল 10টায় ডাক্তাররা আসলো, এসে ওকে ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে যে হাত এটা ফাড়ছে, এটুক ফাইরা আমার 20 মিনিট পর আমার ডেকে নিছে,
আঙ্কেল আসেন। কিন্তু ওর তো গুলি লেগেছে এইখানে, হ্যাঁ, এইখানে কেন ফললো? এটা ওই যে রক্তনালী আর রোগ নাকি ছিঁড়ে নাকি আইসা পড়ছে, আচ্ছা, এটা নাকি তার টেনে নেওয়ার পরিকল্পনা টেনে ছিল। নিবে করে পরিকল্পনা আর কি। তো আমরা ডেকে নিছে, ডেকে নিয়ে বলতে আসছে দেখেন ওর তো হাত রাখা যাবে না, ওর তো রোগ ড্যামেজ হয়ে গেছে, ওর হাত কেটে ফেলতে হইব। তখন আমি বললাম স্যার দেখেন যে কোনো কৌশলে হোক আপনার কাছে রিকোয়েস্ট, একটু হাতটা যদিও মরে যা তারপরে হাতটা যেন থাকে আমি একটু দেখতে পারি, যেভাবে হোক হাতটা একটু রাখার চেষ্টা করেন। তো আমার বললো দেখেন যদি হাত রাখেন তাহলে সন্তান বাঁচানো যাবে না, আর সন্তান যদি বাঁচান তাহলে হাত রাখা যাবে না। মানে ডাক্তাররা আপনাকে এরকম আলটিমেটাম দিয়ে দিল? হ্যাঁ, এই কথা বললো। বলার পরে আমরা স্যার একটু যদি চেষ্টা করে দেখতেন। কারণ আমার আব্বা আমার চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে ওর তো সারাটা জীবন মানে সারাটা লাইফ হ্যাঁ, সারাটা পড়েই আছে। যদি আমরা নরমালি ঠিক আছে মানে আপনার হায়াত মতের কোনো একটা দিক নেই বা নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। বাট আমরা যদি সাধারণ সিচুয়েশন অনুযায়ী চলে যাই তো সেক্ষেত্রে একটা মানুষের দীর্ঘ একটা সময় বেঁচে 70 থেকে 80 বছর। যখন আমি তার তো একটা যত- আশা হ্যাঁ, থাকতেই sure, পারে sure, যে আমি আমার ছেলেটা তো বাঁচবে। যত আমার এভাবে মানে যত 19 বছর চলতেছে তো আমার লাইফটা কিন্তু এখনো পড়ে আছে। তো সেক্ষেত্রে আমার আব্বা আমার যেহেতু চিন্তা হচ্ছে আমি- এরকম যে লাইফটা পড়ে আছে। সেই বিবেচনায় আপনি হ্যাঁ, জোর sure. হাত করে বললাম আর কি ডাক্তারে, অনেক রিকোয়েস্ট করার পরে জোর হাত করে যখন বললাম তখন আমাকে বললো ঠিক আছে আমি আর একটু দেখি। আমি কাছে দেখেন আপনি একটু চেষ্টা করেন, যদি আপনার সন্তান হতো তাকে তো একটু চেষ্টা করতেন, একটু দয়া করে দেখেন। কাছে আমি একটু দেখি, দেখে করে আমাকে বার করে দিল। বার করে দেওয়ার পর 1 ঘন্টার মতো ওটিতে রইল। পর ওটি থেকে নিয়ে আসছে, আমাকে আর বলে নাই যে হবে না কি হবে এরকম কিছু বলে নাই। কিছু বলেনি। হ্যাঁ, না বেডের মধ্যে রেখে ডাক্তার মতো গেছে। তো আমি মনে মনে একটা ভরসা নিয়েছি। আশা পাইলে যে মনে আশা, হয় হ্যাঁ, কিছু আমি একটা একটা হবে। আশাবাদী তাহলে মনে হয় হাতটা থাকবে, হ্যাঁ, যেহেতু কোনো কিছু বলে নাই। যেহেতু কিছু বলে নাই। এ পর্যন্ত যে যেতে 5টা 6টা বাজে আবার বলতেছে ওর হাত রাখা যাবে না, আপনারা পঙ্গুতে নিয়ে যান। আমি মানে বললাম, 6 তারিখে সারা মানে ওটি থেকে ফেরা বলে হ্যাঁ, sure. অনেকটা টাইম চলে গেল। হ্যাঁ, time সন্ধ্যার চলে দিকে গেল। এসে বলতেছে যে হাত এখন রাখা যাবে হাত না। রাখা যাবে না, আপনারা এতে নিয়ে যান। আমি কই স্যার 10টা এটা- বাজে, এটা- এটা এতক্ষণ কেন বলে নেই? আপনি 10টা বাজে ওটিতে নিছেন, আপনার সাথে 10:30 বাজে কথা। হ্যাঁ। আপনি 10:30 বাজে ওটা দেখাইলেন, আমার এনে দেখাইলেন। সারাদিন বেডের ভিতরে ফালাই রাখলেন, আমাকে বলেন নাই হাত কাটতে হবে নাকি। অহন সন্দেহ হয়ে গেছে, অহন বলতেছেন হাত কাটতে হবে। স্যার এতে আমি কোনো বুঝলাম না এর মানেটা কি। এটা আপনি কি বুঝবেন, আপনি পঙ্গুতে নিয়ে যান। তো ওখানে একটা মূল পয়েন্ট আমি বলি তো যেরকম মনে ওখানে করেন- ওখানে কিন্তু আমার ব্লাড শূন্যতা দেখা দিয়েছিল। তো ওরা 2 ব্যাগ রক্ত আমাদের কিনতে বলে, তো আমরা 2 ব্যাগ রক্ত নিয়ে আসি। 1 ব্যাগ রক্ত আমার শরীরে খুব ইজিলি ভাবে চলে যায়, আরেক ব্যাগ রক্ত তখন আমি অজ্ঞান ছিলাম আর কি। তো রক্ত যখন চলতেছিল তখন আমার একটা মানে শরীরটা চাকি দেয়, দেওয়ার পর আমার জ্ঞানটা ফিরে আসে। আমি কাতরাচ্ছি আর কি পেটে, দেখলাম যে রক্ত আমাকে দেওয়া হচ্ছে বাট রক্তটা যাচ্ছে না। তো ওরা বললো যে রক্ত তো যাবে না, রক্তটা ব্লাডটা আর কি ডেড ফিল হয়তো বা কোনো না কোনো মাধ্যমে যাচ্ছে না, এটা চলবে না, আপনার এমার্জেন্সি মানে ওই দ্বিতীয় ব্যাগটা হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তি। একটা ব্যাগ নিয়ে চলে গেছে আর হ্যাঁ, কি খুব গেছে। সহজে। তখন আমার জ্ঞান ছিল না, বাট আচ্ছা। আরেকটা ব্যাগ দেওয়ার সময় আর কি তখন আমার জ্ঞান ফেরার পর আমি শুনলাম যে আরেকটা ব্যাগ আগে দিছে। তো ওরা বলছে ইমার্জেন্সি আপনার ব্লাডও লাগবে, আপনি কিছু একটা করেন। তো আমি আমার এলাকায় ফোন দিয়ে মানে আমার আব্বা আমার ফোন দিয়ে বলো যে এরকম ওর ইমার্জেন্সি ব্লাড লাগবে, ব্লাড শূন্যতা দেখা দিছে। 1 ব্যাগ আমরা দিতে পারছি, আরেকটা হাফ ব্যাগ গেছে, আরেকটা যাইছে না, আমার ইমার্জেন্সি 1 ব্যাগ ব্লাড লাগবে। তো ওখানে আমার এক বড় ব্যথা, ওই যে ফার্স্টে যখন বললাম যে মানে যে আমি প্রিন্টে জব করতাম আর কি। হ্যাঁ ছাপাকে প্রিন্টে ছাপাখানায়। ওখানে আমার একটা উস্তাদ ছিল আলী ভাই নামে পরিচিত। তো উনি রাজি হলো যে ওর ব্লাডের সাথে আমার ব্লাডটা মিলে যায়। আচ্ছা। হ্যাঁ, তো উনি রাজি হলো যে ও তো আমার শিষ্য, আমি ওকে ব্লাড দিব। তারপর উনি খুব শীঘ্রই উনার কাজ ফেলে রেখে এসে আমাকে সে একটা মানে 1 ব্যাগ ব্লাড দেয়। তো দেওয়ার পরের ঘটনা আর কি মানে নিটোরের কথা আর কি ওরা বলে, হ্যাঁ। এভাবে চলে যায় আরেক ব্যাগ। পরে সন্ধ্যার সময় আমাকে বলতেছে আপনি পঙ্গুতে নিয়ে যান। সময় প্রায় 6:30 বাজে আমার বলতেছে পঙ্গুতে নিয়ে যান, এটা পঙ্গুতে আর একটু দেখুক। যে আমি পঙ্গুতে নিয়ে যাবো, আপনার সারাদিন কিলো স্যার আপনি কিছু বলেন না। তো আমি দেখলাম অনেক কিছুই ভাবলাম যে এটা হবে না, আপনি পঙ্গুতে নিয়ে যান। বাস কথা বলার পরে 7টা বাজে
তখন সন্ধ্যা 7টা বাজে, তখন একটা সিএনজি নিয়ে আমি আবার পঙ্গুতে নিয়ে যাই। পঙ্গুতে এমার্জেন্সিতে জন্য শোয়াইছি। 10 থেকে 15 মিনিট 20 মিনিট পর একটা ডাক্তার আসলো, আসা আমি দেখলো। শুনছিলাম যে একটা টলির ভিতরে, আমার কিন্তু কোনো বেডও দেওয়া হয়নি। হ্যাঁ, একটা টলির ভিতরে শোয়া রাখছি এমার্জেন্সি ছেড়ে। আসা দেখলো, দেখার পরে বলতেছে যে আপনি রোগী আজকে নিয়ে যান, আগামীকালকে নিয়ে আসেন, আজকে এখানে করা যাবে না। আমি বললাম স্যার কি বলতেছেন, এই রোগী নিয়ে আমি কোথায় যাবো? মানে ইমার্জেন্সিতে নেওয়ার পরেও ডাক্তাররা বলতেছে যে আজকে কোনো চিকিৎসা করা আজকে যাবে না, কোনো চিকিৎসা করা যাবে না, গেছে এই কারণে। আপনি বাসায় নিয়ে যান, আগামীকালকে নিয়ে আসবেন। আরে স্যার কি বলেন, এই রোগী আমি কোথায় নিয়ে যাব? আমার বাসাটা উত্তরা, আমি এই রোগী কিভাবে নিয়ে যাব, আমি কিভাবে নিয়ে আসব? আর রোগী যদি রাত্রেবেলা একটা কিছু হয় আমি কি করব? স্যার একটু দয়া করেন, একটু হেল্প করেন স্যার, একটু দেখেন। না এটা হবে না, আজকে হবে না বললেই উনি চেম্বারে চলে গেল। আচ্ছা, তখন আমি ভাবতেছি যে কী করবো, এই রোগী আমি কীভাবে নিয়ে যাই? এই ব্যথা ছটপট, আবার ট্রলির ভিতরে শোয়াই রাখছি। এটা আমি মানে আমার মাথায় কোনো কাজ করতেছে না, আমি কী করব? কতক্ষণ পর বসে ভাবলাম যে কী করা যায়। পরে তাদের একটু ভলেন্টিয়ার আছে যে যেটি সিকিউরিটি গার্ড নাকি বলে, আনসার। আনসার। আচ্ছা, 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 হাসপাতালে যারা ডিউটি ডিউটি করে, তখন আমি তাকায় দেখলাম ওরা 5 জন আনসার ডিউটি করতেছে। তখন আমি এই 5 জন দিয়ে একসাথ করছি। ওটা বলতেছি, বাবাজি ওর একটা বেডের ব্যবস্থা করো, আমি তোমাকে কিছু টাকা দেবো। কিন্তু এটা ছিল সম্পূর্ণ সরকারি একটা মেডিকেল। ছাড়ে তো মানবে? আমি কই তোমরা চেষ্টা করলে মানবো, তোমরা যত চাকরি করো তোমাদের রিকোয়েস্ট অবশ্যই মানবো। পরে বেশ ওরা চেম্বারে গেল, যাওয়ার পর 10 মিনিট পরে, মনে হয় 10 মিনিট পরে ওরা চেম্বার থেকে বাইরে এসে বললো আমাকে 2000 টাকা দিবেন। আচ্ছা, মানে ওই আনসাররা বলতেছে যে আমাদেরকে 2000 টাকা দিবেন। 2000 টাকা দিবেন, 2000 টাকা দিলে তারা একটা বেড ব্যবস্থা করবে। পরে আমি বললাম ঠিক আছে, তুমি একটা বেড ব্যবস্থা করো, আমি দিচ্ছি, তোমাদের যাই দেবো। পরে ওরা একটা বেডের ব্যবস্থা করলো, আমি 1000 টাকা ওকে বার করে দিলাম। ওরা 1000 টাকাতে পাওয়াতে মানে তেমন একটা সন্তুষ্ট না, অনেক বুঝলো। 2000 টাকা চেয়েছে, সেখানে 1000 টাকা দিয়েছে। 1000 টাকা দিলাম, বাবা নেও, আমি একটু বড় সমস্যার ভিতরে আছি, যাক বইলা দিছি। পরে বেড দিছে। বেড দেওয়ার পর আমি এই পয়েন্টটাতে আসি, বেডটা দিছে তখন আমার সেন্স। তার মানে বেড হাসপাতালে ছিল, হ্যাঁ হ্যাঁ, শুধু টাকার সঙ্গে দুর্নীতির আশ্রয়ে। আমি আশেপাশে তখন আমার সেন্স ছিল, আমি আশেপাশে তাকিয়ে দেখলাম যে অনেকগুলো বেড খালি ছিল। বেড খালি ছিল, কিন্তু দীর্ঘ বিশ্বাস আপনাদের কাছে কিছু মানুষ মাটিতে শুয়ে আছে, বাট বেড খালি ছিল, কিন্তু আমাকে বেড দেওয়া হচ্ছে। হৃদরোগে এক রাত, কোন জায়গায় গেলে এরকম হতে পারে? হৃদরোগে এক রাত 1 দিন থাকাতে যে কবার পেশাব এবং ওয়াশরুমে গেছে ততবারই 100 করে টাকা দিয়ে টলি আনতে হইছে। ও আচ্ছা, অথচ এই ট্রলি ফ্রি থাকার কথা, ফ্রি থাকার কথা, সেবার জন্য সেটা দিতে হইছে। পঙ্গুতে আসার পরেও তারা 3 বার আমি ট্রলি এবং ফুল চেয়ার 100 করে টাকা দিয়া পরে আমার এটা পা ফেললে আপনাকে টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, দিতে হচ্ছে। কারণ আমার তো ওই শক্তি নাই যে আমি হেঁটে যাব ওখানে। না না না, সেটা তো মানে একদমই সেই সম্ভাবনার জায়গায়। তো আমি সেই ক্ষেত্রে আরেকটা কিছু বলি পয়েন্টটা। তো সেই ক্ষেত্রে মানে আমার হাতটাকে কাটা যাওয়ার আগ পর্যন্ত তো আমার জ্ঞান ছিল। তারপর এক পর্যায়ে ডাক্তার এসে আমাকে দেখে আর কি, ভর্তি করানোর পর ওদের আনসার মানে যখন টাকার বিনিময়ে বেড পাওয়া গেল তখন ডাক্তারও আসলো, যে যারা বললো এখন চিকিৎসা করা যাবে, তখন তারা ডাক্তার স্যার সেম ডাক্তার ওই ডাক্তার আসে না। মানে তারপর ডাক্তার টাকা ছিল, তারা থাকার পর তারা বলছিল চিকিৎসা করা তখন যাবে একটা না। না, তখন আপনার ডাক্তার স্যার 3 জন। এবার বুঝেন, ভর্তি হওয়ার পর আর কি, সিট পাওয়ার পর তারপরে এসে ওরা আমার হাতে কলম আর হচ্ছে ছুরি দিয়ে আঘাত করে বলতেছে যে আপনি কি কোনো ব্যথা পাচ্ছেন কিনা। মানে তখন আমি বললাম, অ্যান্সার দিলাম যে না, আমার কাছে এরকম কোনো কিছু লাগতেছে না যে আমি কোনো ব্যথা পাচ্ছি। তো ওরা ও সেই অ্যান্সার দিল আমার আব্বু আম্মুকে, তাহলে ওর হাতটা রাখা যাবে না, আমার টাকা কেটে ফেলতে হবে। তারপর এক পর্যায়ে তখন পাচ্ছিলেন আসলে? না না না, কোনো মানে আমি হাত লাড়াচাড়া করতে পারতেছিলাম না। তারপর আমি কান্নাকাটি চোখে বলি আমার আম্মুকে যে আম্মু, যদি আমার হাতটা নাই রাখা হয় তাহলে আমি বাঁচবো না, হোক এটা নিজের ইচ্ছার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে। কারণ দেখো আমার এখনই কিন্তু কর্ম করে খেতে হচ্ছে, পরবর্তী জীবনটা যে খেতে হবে না এর কর্ম করে তার কোনো আশ্বাস আমার কাছে এখন নাই বা পাচ্ছি না। তো আমার যদি একটা ডাইন হাতি না থাকে, আমি কিন্তু অবশ্যই ডাইন হাতে, বাট আমার যদি ডাইন হাতটাই না থাকে তাহলে আমি কিভাবে পারবো আমার পরবর্তী জীবনটার সাথে লড়াই করে যেতে? আমি এবার বাঁচতে চাই না, আমি মরে যাবো। তারপরে আমার আম্মা বউ কান্নাকাটি করে আমাকে বুঝাইতেছে ধীরে সুস্থে, বা এক পর্যায়ে ওরাও রাজি হয়ে যায়। ওরা মানে ডাক্তারকে বলে যে প্লিজ কিছুটা ট্রাই করেন,
আমার গ্রামে যতটুকু জমি আছে খুবই অল্প, সামান্য, প্রয়োজন আমি ছিল চেষ্টা বিক্রি করবো করে সেটা হলেও বিক্রি করে আপনাদেরকে দিয়ে দিতে, তাও আমার ছেলেটাকে বাঁচান হাতটা বাঁচানো আর কি, হাতটা বাঁচানো। কোনো না কোনো মাধ্যমে বাঁচান। তারপর অ্যান্সার দিল যে মৃত ব্যক্তিকে কখনো বাঁচানো সম্ভব হয় না। তো এরকম একটা অ্যান্সার শোনার পর আমার আব্বা আমার এখানে বা আমার অবস্থা বাকি রয় নাই যে হাতটা হয়তো হাতটা বাঁচানো যাবে আসলে না। বাঁচানো যাবেই না। তারপর এক পর্যায়ে আমি এই যে কান্দাকাটি করে আর কি বলি যে আমি বাঁচবো না বা কিছু, আমার পরবর্তী লাইফটা কি হবে, কে দেখবে, তোমরা বাপ মা যদি আমরা সাধারণ জ্ঞানে চলে যাই হয়তো বা তোমরা 10 থেকে 15 বছর বাঁচবা, বাট তার পরবর্তী জীবনটা আমার আমি কিভাবে আরো 30 থেকে 35টা বছর লড়াই করে যেতে হবে। আমি কিভাবে যাব, আমি এক হাত তার ভিতর বাই হাত, আমি কিভাবে লড়াই করবো আমার নিজের সাথে, আমি বাঁচবো না। তারপর এক পর্যায়ে আমার আম্মা বাবা আমাকে বোঝানোর চেষ্টা করলো বা বুঝিয়ে সার্থক হয়ে গেল যে দেখ বাবা, একটা হাত তেমন কোনো ফ্যাক্ট না, আমাদের কাছে সন্তানটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আমরা চাই যে তুই আমাদের চোখের সামনে থাকবি, এসে আমাদের আম্মু আব্বু বলে ডাকবি, এটাই হচ্ছে মেইন একটা জিনিস। আমরা তোকে দেখতে পারবো যে তুই ধীরে ধীরে বেড়ে উঠতেছিস, আমরা তোকে দেখতে পারবো, আমরা তোর আম্মু আব্বু আওয়াজটা শুনতে পারবো, আমরা মনের ফিলটা অনুভব করতে পারবো। কিন্তু তুই যদি নাই থাকুস, তোর হাতটা যদি আমরা কেটে ফেলতে ওদের না দিই, একটা সময় দীর্ঘ একটা সময় বা 2 থেকে 3 মাস পর তোর সারা শরীরে ইনফেকশন হয়ে যাবে, তুই মারা যেতে পারোস, তখন আমরা তোকে খুঁজে পাবো না। তো আমি বললাম যে আমার যদি হাতটা কেটেই ফেলে তো জীবনটা থাকার চেয়ে না থাকার মতো একটা অবস্থা। মানে আমি নিজের সাথে এভাবে লড়াই করতে হবে আমি মেনে নিতে পারতেছিলাম না। তো আমি ভাবলাম যে ওভাবের চেয়ে আমার মানে মরে যাওয়াটাই বেস্ট, আমি মরে যাব, তাও আমার হাতটা থাকুক। তারপর বললো না, তোকে আমরা জীবিত দেখতে চাই, তুই আম্মু বলে ডাকবি, তুই আব্বু বলে ডাকবি, এটা আমরা দেখতে চাই, আমরা প্রয়োজনে তোর হাতটা কেটে ফেলতে দিব, তাও তোকে রাখবো। তো এক পর্যায়ে ওনারা রাজি হয়ে যায়। তো আমাকে কোনো না কোনো মাধ্যমে আর কি বুঝিয়ে নেয়, আমিও কোনো না কোনো মাধ্যমে আর কি বুঝতে নিয়ে নিই যে যাক, জীবনে কি আছে, হয়তোবা লড়াই করে বাঁচতে হবে, হয়তোবা এখন কর্ম করলেও নিজের সাথে লড়াই করলেও খুব সহজে আর কি কর্মটা করতে পারতেছি, কিন্তু হয়তো পরবর্তী সময়টা ছোটকাল থেকেই লড়াইয়ের জন্য প্রস্তুত। হ্যাঁ আমি ছোটকাল থেকে একটু মনোবল স্ট্রং আর কি, লড়াই করে যাচ্ছিলাম। তো এক পর্যায়ে ভাবলাম যে হয়তোবা এখন নিজের শক্তি দিয়ে লড়াই করে যাচ্ছি খুব সহজেই, কিন্তু পরবর্তী সময়টা একটু খুবই টাফ হয়ে যাবে নিজের সাথে লড়াই করে আর কি উপরে ওঠা বা নিজের জীবনটা যাপন করা, জীবনটা আর কি যাপন করা। বা যত আমি একজন ছেলে, আমার পরবর্তী সময় দেখা যাচ্ছে যে মানে বিয়ের একটা সংখ্যা আছে, তো আমার নেক্সট ফ্যামিলিকে চালিয়ে নেওয়া যা খুবই টাফ হয়ে যাবে এক হাতের মাধ্যমে। তারপর এগুলো মানে একটা সময় দেখা যাচ্ছে মাথায় এইটাও ঢুকছে, হ্যাঁ যে এভাবে কিভাবে পারবো আমি একটা ফ্যামিলি চালিয়ে নিয়ে যেতে এক হাতের মাধ্যমে, এই চাপটা একটা মাথায় চাপ দিচ্ছে যে তোর এই জীবন থাকার চেয়ে না থাকা ভালো। আবার অন্যদিকে একটা চাপ আসছে যে না, আমি দেখবো, আমি লড়াই করবো, আমি দেখবো যে আমার জীবনে কি আছে, আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব জীবনের সাথে, যে পর্যন্ত আমার নিঃশ্বাস স্বইচ্ছা ত্যাগ না হচ্ছে, আমি শেষ পর্যন্ত লড়াই করে যাবো, দেখবো আমার কাছে আমার জীবনের সাথে কি কি ঘটতে চায় আর কি ঘটার বাকি আছে, সম্পূর্ণ দেখার জন্য প্রস্তুত। মানে সব দিক দিয়ে সব নিজের মনোবলটাকে এই জায়গায় নিয়ে দাঁড় স্ট্রং করতেছে আর কি। একদিক দিয়ে মানে কোন এক চিন্তা এসে আমার মনোবলটা দুর্বল করে দিচ্ছে, আবার একটা জায়গা আবার থেকে কোন একটা দিক থেকে একটা চিন্তা এসে মনোবলটাকে একটু স্ট্রং করে দিচ্ছে। এভাবে আমি লড়াই করে যাচ্ছি নিজের সাথে। তারপরে আপনারা কি ডাক্তারকে অনুমতি দিয়ে দিলেন যে ঠিক আছে কি এখন আর কিছু করার নাই, তো হাতটা তো আর রাখা যাচ্ছে না? রাখা যাচ্ছে না। এভাবে চলে যায় 6 তারিখ। ও 6 তারিখটা হলো, মানে ওই দিন সিদ্ধান্ত হলো কিন্তু ওই দিন অপারেশনটা করা হয় না। অপারেশনটা হলো কবে? 7 তারিখ রাত 12টার পর আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় আর কি। তখন আমার সেন্স ছিল সারা দিনও এই অবস্থায় বেডে পড়ে রাখা। রাতে তারপর বেলা 12টায় 12টার পর। তো আমি এখানে মেইন পয়েন্টটা বলি, তারপর হচ্ছে আমাকে একটা ব্লাড আর কি, তো বলে যে যত অপারেশন করব অত ব্লাড লাগবে আরো। তারপর আরেকটা লোককে কল দেওয়া হয় যে কোথায় আছেন আপনি, আমার হচ্ছে ছোট বোন জামাই আর কি, ওকে ফোন দিয়ে বললাম যে দুলা ভাই আমার তো ব্লাড লাগবে, আমার অপারেশন করা হবে। তারপর ওর একটা ফ্রেন্ডকে নিয়ে আসে, ওর ফ্রেন্ডের নামটা আমি জানি না, তো এসে আমাকে এক ব্যাগ ব্লাড দেয়। তো দেওয়ার পর ওই ব্যাগটা আমার শরীরে চলতেছিল রানিং অবস্থায় মোটির সামনে আর কি। তো ওইভাবে চলে যায় প্রায় আধা ঘন্টার মতো ব্লাড চলতেছে। তারপর ওই ব্লাড চলা অবস্থায় আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তো নেওয়ার পর আমি একটু আশেপাশে তাকিয়ে দেখলাম যে সিচুয়েশনটা কীরকম, একটু দেখি ফিল করি। তো দেখলাম সব অস্ত্রপাতি দিয়ে ভরা আর কি ওদের কাটিংয়ের। আর এই পাশে আরেকজন রোগী, ওর পায়ে হচ্ছে আপনার রিং লাগানো পুরো পায়ে, তোর পাটা কাটতে হবে আর কি। তো আমাকে বলছে যে দুপুর 12টা আপনার সন্ধ্যার পর থেকে আর কি, সন্ধ্যার পর থেকে বলতেছে ও যত অপারেশন করবো 12টার পরে তো ওকে কিছু খেতে দেওয়া যাবে না, তো এভাবে 6-7 ঘন্টা চলে যাবি না খাওয়া। তার আগে তো আরও খাইনি, আমার ব্যথাই তো আমি সহ্য করতে পারতেছি, আমি খাবো কি? তার আগে কিন্তু আমি আরও খাইনি। জাস্ট আমি তার আগে বলতে গিয়ে আমি 5 তারিখের পর থেকে কোনো খাবার খাই নাই ওই 7 তারিখ পর্যন্ত। জাস্ট আমার স্যালাইনের মাধ্যমে আমার জীবন চলছে। ওই স্যালাইনটা হচ্ছে একটা খাদ্যজনক জিনিস আর কি, ওটার মাধ্যমে আমার কোনো সময় ফিল হচ্ছে যে আমার পেটটা ভরা আসছে, কোনো কিছু খাচ্ছি না। তো ওই সময়টা তো আমাকে কোনো খাবার দেওয়া হয়নি, তো আমার দেখা যাচ্ছে স্যালাইনও দেওয়া হচ্ছে বাট শুধু ব্ল্যাকটা দেওয়া হচ্ছে। তো
আমি ফিল করলাম যে আমার খুবই ক্ষুধা লাগছে। তো আমি ওখানে 2টা ডাক্তার ছিল, ওরা হচ্ছে ফেসবুক ইউজ করতেছে, আমাকে অপারেশন থিয়েটার নিয়ে আর কি ফেসবুক চালাইতেছে। এভাবে চলে যাচ্ছে কিছু ব্লাডটা চলে যাওয়া হয়ে গেছে, ব্লাডটা চলে গেছে। তো আমি একটা টুলিতে শুয়ে আছি, আর একটা আমার হাতটা হচ্ছে একটা কোনো একটা অবস্থানে রাখা। 2জন ছেলে নার্স নাকি জাস্ট ওয়ার্ড বয় আর কি, শুন না, ওরা যন্ত্রপাতি রেডি করছে, আর 2টা ডাক্তার, একজন ফেসবুক চালাইতেছে আর একজন বসে আছে। তো আমি বললাম, তখন তো আর স্যার বলিনি, আমি বলছি যে ডাক্তার আমাকে প্লিজ একটু তাড়াতাড়ি অপারেশনটা করেন, আমার খুবই ক্ষুধা লাগছে, আমার খুবই ক্ষুধার্ত আমি। তো উনি বলতেছে যে আপনাকে কি করা হবে আপনি কি জানেন? তারপর আমি বললাম যে হ্যাঁ আমি জানি, আমার হাতটা কেটে ফেলতে হবে। তো এটা শোনার পর একটু আশ্চর্য হয়ে গেল যে একটা ছেলের একটা হাত কেটে ফেলতে হবে, কিন্তু ওই টেনশন না করে চুপচাপ না থেকে আমাকে বলতেছে অপারেশন তাড়াতাড়ি করতে। মানে আমি 2 দিনে না খাওয়াতে এতটা ক্ষুধার্ত ছিলাম যে আমার অনুভূতিটা সহ্য হচ্ছে, ক্ষুধাটাও সহ্য হচ্ছে না, ব্যথা তো সহ্য হচ্ছে না, ক্ষুধা সহ্য হচ্ছে না। তো আমি বললাম যে আমাকে প্লিজ একটু তাড়াতাড়ি করেন। তারপর ওরা ফার্স্টে প্রিপারেশন নিয়েছিল যে ওই লোকটার পাটা কাটবে আর কি, তারপর আমার হাতটা কাটবে। তো আমার একটু রিকোয়েস্ট আর কান্নাকাটির মাধ্যমে ওরা সিদ্ধান্তটা চেঞ্জ করলো, যে আগে ওরটা কাজটা করে দিই আর কি। তো তারপর আমাকে ঘাড় দিয়ে ইনজেকশন দেয় 5-6টার মতো, দেওয়ার পর অজ্ঞান করার পর হচ্ছে আপনার অক্সিজেনের মাস্কটা আর কি লাগিয়ে দেওয়ার পর ধীরে ধীরে দেখা যাচ্ছে আমার কিন্তু সেন্সটা ছিল যে আমাকে আমার হাতটা কাটা উঠছে, কোনো এক তার বা কোনো এক ধারালো যন্ত্রের মাধ্যমে আমার হাতটা রাখা হয়েছে। রাখার পর ওই যন্ত্রটা মানে ঘুরছে আর আমার হাতটা কাটছে। আমার মানে আমি অজ্ঞান, বাট আমার কিন্তু সেন্সটা আছে। ওর কি ব্যাপার, আমি এই মাস্ক লাগানো অবস্থায় আমি ডাক্তারকে বলতেছিলাম যে ডাক্তার প্লিজ একটু ধীরে করেন, আমার খুবই ব্যথা লাগছে। কাটার সময় ব্যথা লাগতেছিল, তো আমি ওই ইনজেকশন দেওয়ার পরও ওই অনুভবটা আমি কিন্তু আমার সেন্স ছিল, আমি অজ্ঞান বাট আমার সেন্স, আমি অনুভব করতে পারতেছি যে আমার হাতটা কাটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমি ডাক্তারকে বলি যে আমার খুবই ব্যথা লাগছে, আপনি একটু ধীরে করেন। বাট ওরা আমার কথা শুনে নেই, ওরা ওদের মতো কাজ চালাইতেছে। তারপরে আমি বুঝলাম যে না, আমার কথায় কোনো কাজ হবে না, ওরা ওদের মতো কাজ করুক, আমি করতে দিই। তার থেকে আমি চুপ থাকি, নিজের মনোবল শক্ত রাখি। তো আমি স্ট্রংভাবে চুপই ছিলাম। এভাবেই চলে যাই দীর্ঘ একটা সময়। তারপর এক পর্যায়ে আমি আমার জ্ঞান সম্পূর্ণভাবে হারিয়ে ফেলি। মানে তখন আমি কোনো জ্ঞান নেই যে আমি দুনিয়াতে আছি না, ওই সেন্সটাও নেই। তার পরবর্তী সময়টা বলতে পারবো আমার আব্বা আম্মা আর কি, আর আমার ফ্রেন্ড সার্কেল। কতক্ষণ চাচা ওই অপারেশন থিয়েটার আর হাত কাটার যে সময়টুকু কেমন টাইম হতে পারে ওখানে, কতক্ষণ? 12টার দিকে ঢুকালে বললেন। 12টা বাজে ওটিতে ঢুকাইছে, 1টা বাজে ওটির থেকে বার করে ওদের এই যে একটা চেম্বার আছে, যে রোগী অপারেশন করার পরে ওই জায়গায় না রাখে, তখন ওই জায়গা নেওয়ার পরে আবার আমগো ডাকতে নিছে, আঙ্কেল আসেন। পরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই রুমে দেখলাম তখন কি হাত কেটে ফেলছে? হাত কাটি বলছে, ওইটা মনে রাখছে। তো আমি কই আঙ্কেল তাহলে কি এখন বেটে নিয়ে যাবো? বলতেছে এখন না, আমরা বলবো আপনাকে, আপনারা যেয়ে বসুন। পরে 1 থেকে আমরা 1.5 ঘন্টা বসে রয়েছি বাইরে। তখন ব্যান্ডেজ করা? হ্যাঁ, ব্যান্ডেজ করা, ওটা থেকে বার করা, তো ওটা রয়েছে 1-1.5 ঘন্টা পর ওন থেকে বার করতে গেছি। আমগো কিছু খরচ দেওয়া যান, আমরা যে তখনও কিছু খরচ দিয়ে যান? হ্যাঁ। পরে যাক 200 টাকা দিছি। আরেকজন বলতেছে হ্যাঁ 200 টাকা দিছেন, আমি যে বুকগুলো বই দিছি আমার কিছু দিবেন না? আমি কই তুমিও দাবি করতেছো, দেন 100 টাকা, আমারও দেন, চা পান খাবো না। পরে ওর 100 টাকা দিছি। সে বসেছিল এই জন্য? হ্যাঁ, পাশে বসেছিল। পাশে বসেছিল। পরে 1-1.5 ঘন্টা পর পরে ওন থেকে নিয়ে পরে বেটে নিয়ে দিয়ে আসে। তো এভাবে চলে যায় ওই দিনটা আর কি। তারপর ধীরে ধীরে নিজেকে মনোবল শক্ত করা ট্রাই করলাম, নিজেকে শক্ত করা ট্রাই করলাম। কতক্ষণ পরে তোমার সেন্স ফিরল? আমার সেন্সটা ফিরছে আনুমানিক রাত 4টার দিকে আর কি, 3:30-4টার দিকে। তো আমার সেন্সটা ফেরার সাথে সাথে আমার ফ্রেন্ডে বলতেছে যে তোকে একটা ডোজ দিতে হবে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, আর আমি চোখটা খোলার পর আমি দুদিকে তাকাচ্ছি, তাকিয়ে দেখি যে একদিকে আমার আম্মু দাঁড়িয়ে আছে, একদিকে আমার একটা ফ্রেন্ড শাকিল নামে একটা ছিল, ও দাঁড়িয়ে আছে, আর আশেপাশে অনেকেই ছিল। তো আমি অনেকবার 2 পাশে তাকানোর পর আমি ওদের কি একটা যে মেবি জিজ্ঞেস করছিলাম। তারপর আমি বললাম আমি পানি খাবো, আমাকে একটু পানি দাও। তারপর আমার আম্মা আমাকে একটু পানি দেয়, আমি একটু পানি খাই। খাওয়ার পর একটু ধীরে সুস্থে মানে নিঃশ্বাসটা ফেলতেছিলাম। তারপর আমার ফ্রেন্ড বললো যে ডাক্তার বললো তো জ্ঞান ফেলে তো একটা ডোজ দিতে হবে। তাই আমি ওকে বললাম যে কয়টা বাজে? তো ও বললো যে 3টার উপর আর কি, এরকম একটা টাইম বলছিল বাজে আর কি। তাই আমি অনুমান করলাম যে 12টার ভিতরে ঢুকলাম, 3টা বাজে বললাম। আচ্ছা মেবি 3 ঘন্টার মতো লাগছে। আমি শূন্য কখন লাগছে, মানে ওই যে কাটা পর্যন্ত আমার জ্ঞানটা ছিল আর কি, যে কাটতেছে আমি ওই সময়টা অনুভব করতে পারতেছিলাম। বাট দীর্ঘ একটা সময় পর আমার পুরোটা সেন্স চলে যায় আর কি। হ্যাঁ, তখন আমি একবার অজ্ঞান হয়ে যাই, তখন আমি আর কিছু জানতে পারি না। তারপর তখন আমাকে একটা ডোজ দেওয়ার পর আমাকে একটা বেডে নিয়ে রাখার পর যত আমার ওই মেডিসিনগুলোর ইফেক্টগুলো এখনো শরীরে আসছে,
যত ব্যথায় থাক আমি আবারও ঘুমাই গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে এভাবে চলে যায়, সকাল হয়ে যায় 7 তারিখ সকালটা আর কি চলে আসে। 8 তারিখ না ওই দিন 7 তারিখ রাত 12টা বাজে আমার অপারেশনটা করা হয় হ্যাঁ। আর কি। ওই 7 তারিখই আর কি, 7 তারিখ হচ্ছে আপনার ওই তো 7 তারিখে AM 12টা চলতেছে, ঢুকালো, হ্যাঁ AM টাইমটা চলতেছে তখন 7 তারিখে। 3টার দিকে জ্ঞান ফিরলো, তারপর তুমি হ্যাঁ, আবার রাত ঘুমাই 3টার গেলে। দিকে, তার মানে হ্যাঁ, হচ্ছে 8 সকালে তারিখে আর কি। ভোর, 8 তারিখ পড়ে 8 গেছে তারিখ আর কি। ভোর। যাও জি। তারপর হচ্ছে এত সিন্স ছিল না, আমার কিছুটা ডাউন ছিল আর কি। তো ওইভাবে চলে যাওয়ার পর দেখি যে কিছু কিছু মানুষ আমাদের দেখতে আসতেছে, এসে কিছুটা কেউ পারতেছে কোনো অনুদান দিতে, আবার কেউ পারতেছে একটু ফল দেওয়ার জন্য, খাবার জন্য। আবার হচ্ছে আপনার আকিস একটা গ্রুপ, ব্রাক একটা গ্রুপ। ওই ব্রাকে কিন্তু বর্তমানে আমার দায়িত্ব আছে, ও হচ্ছে আমাকে একটা আর্টিফিশিয়াল হাত দিবে এরকম আর কি। আচ্ছা তো আকিস গ্রুপ আমাদের খাবার দিয়ে যাচ্ছে, আবার ব্র্যাকে দিয়ে যাচ্ছে, খোঁজখবর নিতেছে, অনেক জায়গা থেকে অনেক মানুষ আসতেছে, এসে আমাদের দেখতেছে, কেউ পারতেছে কিছু অনুদান দিতেছে 2000, 4000, 5000, যে যেরকম পারতেছে। তারপর দেখলাম যে না, মানুষ তো আমাদের পাশে আছে, মানুষ তো আমাদের দেখতে আসতেছে। তারপর ধীরে ধীরে নিজেকে আবার একটু শক্ত করতে লাগলাম, যে একটা হাত চলে গেছে তো কিসে, দেশের মানুষ আমাদের সাথে আছে, অনেকে আমাদের সাথে আছে, অনেকে দেখতে আসতেছে, হয়তো বা পরবর্তীও কেউ দেখতে আসবে। তাহলে কেন মনোবল হারালে চলবে না, নিজেকে স্ট্রং করতে হবে, নিজের মনোবলকে স্ট্রং করতে হবে, আমার সামনে দিকে এগিয়ে যেতে হবে। এভাবে ধীরে ধীরে নিজেকে আগে এগোতে থাকলাম। তারপর দেখলাম যে ধীরে ধীরে অনেকে আসতেছে, ডাক্তারও আমাদের সাথে ভালো বিহেভ করতেছে। যখন এ হচ্ছে আপনার ফার্স্ট দিন আর কি, তো আমার বললাম যে আমার আব্বুর আর 27,000 টাকার মতো একটা জমা ছিল আর কি, ওটা আমি জানতাম না। তো জানতে পারার কারণ হচ্ছে যে ফার্স্টের দিন হৃদরোগে থাকা অবস্থায় আমার কি যে অপারেশনটা করার আগ পর্যন্ত 25,000 টাকা খরচ হয়েছে সব মিলিয়ে। আচ্ছা। ব্লাড বুলার আপনার হচ্ছে এক্সট্রা খরচ বা হচ্ছে মেডিসিন খরচ সব মিলে 25,000 টাকা। তো আমি জিজ্ঞেস করলাম যে টাকা কোথায় পেয়েছো, তো আব্বু বললো যে 27,000 টাকার মতো আমার জমা ছিল আর কি, ওই টাকাটা চলে গেছে এতটুকুই। তো এই যে যারা অনুদান দিচ্ছিল এগুলো কার কাছে এসে দিচ্ছিল? না ওটা হচ্ছে আপনার একটা সংস্থা ছিল, তো আমি পয়েন্টটা আপনার ধীরে ধীরে বলি। একটা সংস্থা ছিল, ওই সংস্থার মাধ্যমে দিচ্ছিল। তো ওই সংস্থাটা কিন্তু আমাদের টাকা দিচ্ছিল না, ও মানে ওটা আমাদের প্রয়োজনে যাবতীয় যে জিনিসগুলো লাগছিল ওরা টাকা দিচ্ছিল ওই সংস্থাকে। হ্যাঁ যে সংস্থা তোমাদেরকে সেই টাকাটা আবার দিচ্ছিল। কিছু কিছু পার্সন আছে ওদের বলতেছে যে আমরা আপনাদের হাতে কেন দিব, হ্যাঁ ডিরেক্ট আমরা রোগীকে দেখবো, যার কি অবস্থা সিচুয়েশন দেখবো, দেখার পর আমাদের মনোবল যেটা বলে যে এতটুকু প্রাপ্ত বা আমাদের এতটুকু দেওয়ার ইচ্ছা, আমি তাকে ততটুকু দিব, আমি আপনাদের হাতে দিব না। তো বেশিরভাগ পার্সনই ওদের হাতে দিচ্ছে, আচ্ছা। খুব কমের ভাগ পার্সনই আমাদের দেখতে যাচ্ছে আর কি। তো ওই কমের ভাগের পার্সনের টাকাটা আমরা পাচ্ছিলাম। তো ধীরে ধীরে ভাবলাম যে হয়তো আব্বু টাকাটা উঠে যাবে বা কিছু, বা আমার যাবতীয় যে খরচটা সেটা হয়তো লাগবে বা উঠে যাচ্ছে আর কি এখান থেকে। মানে আমার হয়তো বা জমি বিক্রি করে টাকা আনতে হবে না আমার চিকিৎসার জন্য। এখানে আমি একটা আশ্বাস পেলাম যে না, আমার আব্বুর জমিটা বিক্রি করতে হবে না, কারণ এটা হচ্ছে আমার 6 ভাই বোনের প্রাপ্ত। আমার কেন একার মাধ্যমে জমিটা বিক্রি করবে, এটা সবাই মিলে পাবো, থাক, এটা হয়তো বিক্রি করা লাগবে না। তারপর এভাবে চলে যায় দীর্ঘ কয়েকটা দিন, 4-5টা দিন আর কি। আমি একটা হচ্ছে আপনার EX 1 নাম্বার বেডে ছিলাম, হচ্ছে আপনার এসি রুমে, ওটা হচ্ছে আপনার ক্যাজুয়ালিটি 1-এ ইমার্জেন্সিতে। আচ্ছা তো এভাবে 4-5 দিন চলে যাওয়ার পর আমাকে অন্য একটা বেডে পাঠিয়ে দেওয়ার পর আমি মানে হয়তো আমি ওখান থেকে মনোবলটা আরো শক্ত পাই যে আমাদের ট্রিটমেন্টগুলো সরকারিভাবে করা হচ্ছে। মানে আমাদের বাইরে খরচ যেটা লাগছে সেটা তো আমরা পাচ্ছি, বা আমাদের খাবারও দিয়ে যাচ্ছে কয়েকটা গ্রুপ এসে। আমাদের ট্রিটমেন্টগুলো সরকারের মাধ্যমে করা হচ্ছে, আমাদের আর বাইরে আলাদা করে টাকা খরচ লাগতেছে না। তারপর একটু ধীরে ধীরে সুস্থ, মানে নিজের মনোবলকে একটু হাট করতেছে আর কি। অনেক কিছু ভেবে নিজেকে ভেঙে পড়েছিলাম, বললাম কি যে একটা সময় এরকমটা ভেবেছি হয়তো মরে যাবো, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। বাট ওই মরে যাওয়া থেকে আমি ধীরে ধীরে স্ট্রং হয়ে আসতেছিলাম কিছু কিছু জিনিস বা দিক দেখে আর কি, যে না আমরা আমাদের মতো, মানে আমার মন মতো আমি পাচ্ছি আর কি, এখানে নিজেকে স্ট্রং করার প্রয়োজন আমি মনে করি। এভাবে চলে যাওয়ার পর দেখতেছি ধীরে ধীরে অনেক মানুষ আমাদেরকে দেখতে যাচ্ছে, অনেক আউট পার্সন, অনেক দূর থেকে মানুষ আসতেছে আমাদের দেখার জন্য। এভাবে মনোবলকে আরো শক্ত করলাম যে না, হয়তো বা দেশের মানুষ আমাদের পাশে থাকবে, যেভাবে আমাদের দেখতে আসতেছে, যেভাবে দেখতেছে, যেভাবে অনুদান দিয়ে যাচ্ছে, হয়তো আমার কষ্টটা ফিল করতে হবে না। মানে এই সময় চালাকালীন সময় অনুদানগুলো তো তুমি তোমাদের নিজের হাতে সরাসরি পাচ্ছ হ্যাঁ। না। তারপর হচ্ছে যে ওই যে বললাম যে একটা হচ্ছে মাধ্যম ছিল, একটা আউটসাইড ছিল। তো ও হচ্ছে কি জানেন, আমাদের প্রাপ্ত টাকাটা ওর নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে ফেলছে, মানে এক প্রকার ধরতে পারেন চুরি আর কি। ও চুরি করে ফেলছে টাকাগুলো। তারপর যখন আরেকটা পার্সন, এখানে আরেকটা প্ল্যাটফর্ম ছিল যারা আমাদের দায়িত্ব ছিল আর কি, ছাত্ররা, তো ওই জিনিসগুলো ওরা বুঝে ফেলার পর একটু চাপ দেওয়ার পর জিনিসগুলো সত্যটা বের হয়ে পড়ছে। তারপর হচ্ছে আমাদের মেডিকেলের ছাদে ওকে নিয়ে যায়, লাঠিপেটা করে যে তুই এই কাজটা ওদের সাথে কেন করলি, এটা তোদের হক ছিল, এটা তোদের হক না। তো যদি প্রয়োজন পড়তো তুই তোর খরচাটা চালিয়ে নিতি, বা তুই কিন্তু ওদের টাকা তুই কেন একা নিলি, এটা ওদের প্রাপ্ত। এটা অনেক রোগ আছে এখানে। আমরা মেবি নিটোরে ছিলাম আপনার হচ্ছে প্রায় 250-র উপরে রোগী ছিলাম আর কি ওই সময়টাতে। যেদিকে থাকে সব দিকে গুলিবিদ্ধ, যেদিকে থাকে গুলিবিদ্ধ, কোনো বেড খালি নেই, নিচে কোনো জায়গা খালি নেই, যে পা ফালবে এরকম কোনো জায়গা খালি নেই, সব গুলিবিদ্ধ রোগ। এই টাকাগুলো ওদের, ওরা তুই কেন নিবি,
তো এক পর্যায়ে টাকাগুলো ওই সংস্থাটা নিয়ে নেয় ওকে মারধর করে, বাট ওই সংস্থা কিন্তু আমাদের দেয় নাই। ও, মানে চোরের উপর বাটপারি ব্যাপারে ব্যাপারটা আর কি, বিষয়টা হচ্ছে এরকম। ওরা চুরি আমি করছে, সংস্থাটার ওরা নামটা আমি ধরছে, বলবো না, হ্যাঁ। আমি চাচ্ছি না বলতে, যত আমার সাথে ওদের একটা ভালো একটা কালেক্ট মানে সম্পর্ক ছিল না, আমার এরকম না যে ওরা আমাকে কোনো টাকা দিছে, বাট হচ্ছে যে দেখা সাক্ষাৎ কথা বলা, যেরকম আপনার সাথে আমার আজকে একটা পরিচয় হলো, কোন সময় তো আরেকদিন হতে পারে, কিন্তু আমার তো এভাবে মনে হয় ধীরে ধীরে একটা ওদের সম্পর্ক নাম হয়ে বলা যাবে। উচিত, কারণ এই জন্য বলা উচিত এটা মানুষ চিনে রাখো, কারণ যাদের জন্য এই যে- এখানে হচ্ছে মূলত আমি আপনাকে বলি, এখানে কিন্তু মোট 4টা সংস্থা আসছে, একটার পর একটা আসছে। কেউ এরকম একটা সংস্থা আসছে যে ওদের চেয়ে আরো বড় লেভেলের, মানে মাথা বড় আর কি, যে ওদের চেয়ে একটু পাওয়ারশীল, ওরা সবার ওদের বাগিয়ে দিচ্ছে, ওদের টাকা নিয়ে নিচ্ছে। তো লাস্ট পর্যায়ে যে সংস্থাটা ছিল ওদের আইডিয়াতে, মানে আইডিয়াতে তো একটা ইয়ে নেই আর কি, যে ওরা কিছু একটা কিন্তু করছে না। আমি তবে জানতে চাচ্ছি আমি আসলে কিছু একটা সংস্থার জানি, নামটা আমার এখন জানার আসলে খুব কৌতূহল হচ্ছে। Sure, এটা হচ্ছে যারা আপনার- টাকাটা মেরে দিল। সুকর্মা ফাউন্ডেশন আচ্ছা, লাস্ট আর কি, ওরা সুকর্মা টাকাগুলো ফাউন্ডেশন। ওরা টাকাগুলো পরিবর্তে টাকাগুলো মেরে নিচ্ছে কিনা এটা আমি শুনি না, তবে আমি কিছু পার্সন আর কি আমার মতো যারা গুলিবিদ্ধ ভাইরা ছিল তাদের কাছ থেকে শুনতে পারছি যে হ্যাঁ ওরা কিছু টাকা নিচ্ছে, আমাদের টাকা, ওরা আমাদের টাকা অনেক কিছু বলতে কি অনেকটা নিচ্ছে। নেওয়ার পর ওরা এই টাকাগুলোর মাধ্যমে কি করতেছে, যাদের পানি বা পা ইনজোর, তাদের ওই যে আপনার ওই যে হেঁটে চলার মতো যে মানে একটা লাঠির মতো হ্যাঁ, স্টাইল আচ্ছা। আছে জিনিস, সেও ওটা কিনে দিচ্ছে, বা কাউকে একটা হুইল চেয়ার কিনে দিচ্ছে, কিন্তু এটা খুবই অল্প দাম। এটা কিন্তু পার ডে তো ওদের সর্বোচ্চ 2 জন করা দিতেছে বা 3 জন, সর্বোচ্চ 4 জন, কিন্তু ওরা যে টাকাগুলো পাচ্ছে তার অনেক গুণ তার বেশি তো, হচ্ছে জিনিস তো। দেখা যাচ্ছে আপনার 80% টাকারও বেশি পাচ্ছে ওই খরচা থেকে, বাট ওই টাকাগুলো কোথায়, এটাগুলো আমরা পাই নাই। আমি নিজেও চাই নাই যে আমি কেন নিজের মনোবলকে মানে ছোট করবো ওদের কাছে টাকা চেয়ে, আমি এত ছোট কেন হবো, আমি ঠিক আছে আমি খুবই ছোট ফ্যামিলির একজন ছেলে, বাট আমার মনোবলটা একটু হার্ড টাইপের, আমি কেন ছোটতে যাবো ওর কাছে, আমি টাকা চাবো না, ও যেটা করতেছে করো। কিন্তু আমাদের কি 3 বেলা খাবার দিত, ওরা 3 বেলা খাবারটা দিত, তাও বেটাইমে, দুপুরে খাবার দিত 4টা বাজে, সকালে খাবার দিত 11টা। দেখা যাচ্ছে ওই সময়টা কি করতো, আমি যে টাকার অনুদান পেতাম আর কি, আমি মেডিকেল খাবার খেতে পারতাম না, ওটা আমার বমি আসতো, তারপর ওই টাকাটা দিয়ে বাইরে খাবার কিনে আনতো আমার আম্মু। তো কিনে আনার পর আমার কিন্তু ওষুধ খাওয়ার টাইম হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে সকাল 6টায়, দুপুর 12টায়, আবার হচ্ছে সন্ধ্যা 6টায়, আবার হচ্ছে রাত 12টায়। কিন্তু যারা সহযোগিতা যখন- করতে আসছে তারা তো আসলে জানে না যে হ্যাঁ, এই টাকাগুলো ওরা পাচ্ছে কিনা এটা তো ওরা জানে না, sure, এটা তো ওরা জানে না, শিওর। বাট যারা নিজের ইচ্ছায় যে আমরা দেখবো ওদের, আমরা নিজের চোখে দেখে আসবো, তাদের অনুদান আমরা পাচ্ছিলাম আর কি। সর্বমোট কতদিন তাহলে হাসপাতালে থাকতে হলো? এটা আমার 1.5 মাসের উপর থাকতে হয়েছিল আর কি, 2বার। হ্যাঁ, আমার একবার রিলিজ হয়ে যাওয়ার পর, বাসায় চলে যাওয়ার পর আবার ইনফেকশন থাকা অবস্থা আমাকে রিলিজ দিয়ে দিয়েছিল ডাক্তার। আচ্ছা, বলে যে আপনি সুস্থ, আপনি চলে যান, আপনার বাসায় যে গোসল করবেন। মানে আমার কাছে যে মনে হচ্ছে না আমি সুস্থ না, আমাকে কেন পাঠাচ্ছেন, কিন্তু আমি জোর খাটিয়ে বলতে পারতেছিলাম না ডাক্তারকে যে আমাকে কেন পাঠাচ্ছেন। এখন তুমি কেমন আছো? এখন মোটামুটি কিছুটা সুস্থ আর কি, এখন কি ব্যথা আছে? ব্যথা তো আছেই, বাট আর কি ওরা বললো যে হয়তো আরো 1 মাসের মতো লাগবে আপনার এটা পুরোপুরি শুকাইতে, সুস্থ হতে আর কি, শিওর হতে, এরকম। হয়তো আর 1 মাস লাগতে পারে। তো এই ফাউন্ডেশন সম্পর্কে আর কি, তো ওরা খাবারটা দিয়ে যাবে টাইমে, দেখা যাচ্ছে যে আমি ওষুধ খাবো বাট খাবার পাচ্ছি না, আবার যখন খাবার পাচ্ছি তখন ওষুধ খাওয়ার টাইম না। টাইম নেই আর কি। হ্যাঁ, তো ওইটাই সেই ক্ষেত্রে ওইটা ঘুরে ওইটা, হ্যাঁ, বেড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার এই প্রাপ্ত যে টাকাগুলো আমাকে মানুষের সাথে দিয়ে যাচ্ছে নিজের হাতে, ওটা ওগুলো আমার বাইরে সাইডে খরচ করে ফেলতে হইতাছে সব দিক দিয়ে আর কি। তারপর এক পর্যায়ে আমরা ওই ফাউন্ডেশনের উপরে কিছুটা ক্ষিপ্ত হই, হওয়ার পর আমরা নিজেদের ভিতরে একটু মানে কথা মতো বলি যে ফাউন্ডেশন এই কাজটা ঠিক করতেছে না, কিন্তু ওদের যে বলবে কেউ কিছু বলবে এরকম সাহস কেউ পাচ্ছে না, কারণ ওদের হচ্ছে একটা গ্রুপ আর আমরা হচ্ছে সবাই আলাদা পার্সন, মানে আমরা একজনের এক জায়গা থেকে আসছি। ওদের গ্রুপটা কিন্তু স্ট্রং, কারণ ওরা এক জায়গা থেকে আসছে, বাট আমাদের গ্রুপে স্ট্রং না। আমরা দেখা যাচ্ছে আমরা একটা সিদ্ধান্ত, হ্যাঁ সবাই বলে নিলাম যে আজকে ঠিক আছে আমরা এই সিদ্ধান্ত নিলাম, কালকে একজন মুখ ঘুরে ফেলতে পারে না, আমি থাকবো না, তোমরাই যাও, তখন কি হবে? তখন দেখা যাচ্ছে আমরা বেজাল পড়ে যাবো। মানে ওরা হচ্ছে সংঘবদ্ধ ওদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারতেছি বিচ্ছিন্নভাবে না, ওখানে হ্যাঁ, আছে। সে লড়াই করতে পারতেছি না ওদের বিরুদ্ধে। বুঝতে পেরেছি। তারপর এক পর্যায়ে চুপ হয়ে যাই যে থাক, কি আর করার আছে, ওরা আমাদের রিজিক মেরে খাচ্ছে, খাক, বাট ওদের এই প্রতিদিন একদিন দিতে হবে, এরকম ভাবে আর কি নিজেকে চুপ করিয়ে ফেলি। তো এভাবে চলে যাওয়ার একটা দিন চলে যাওয়ার এখন পর, কি মনে হয় না আতিক যে এই যে আন্দোলনের যে স্বপ্ন নিয়ে আন্দোলন হ্যাঁ আমি এবার করে গেলে, ফার্স্ট পয়েন্টে আসি। তো এবার লাস্ট পয়েন্ট আর কি, তো এবার হচ্ছে লাস্ট পয়েন্ট হচ্ছে এটাই যে এই যে যখন আমি একটা সময় আর কি নিজের দুর্বলতা হারিয়ে ফেলি, নিজের মনোবল হারিয়ে ফেলি, বা একটা সময় ভাবি যে মরে যাওয়াটা একটু বেস্ট হবে এই বাঁচাটা, আমি পরবর্তী জীবন, আমি যত একদিন পুরুষ ছেলে, সেক্ষেত্রে আমার একটা বিবাহিত জীবন আছে হবে, তো তখন আমি কিভাবে চলবো আমার ভাইয়ের দিয়ে, যখন আমি এই মনোবলটা না পাই, আস্তে আস্তে হারিয়ে ফেলি, আমার উদ্যোগটা যায় মরার দিকে, আমি মরে যাবো এসছে ভালো, আমি এরকম ভাবি। তারপর যখন ধীরে ধীরে দেখি যে না, মানুষ আমাদের দেখতে আসছে, মানুষ আমাদের দেখতেছে, দেশের মানুষ আমাদের সাথে আছে, হয়তো পরবর্তী সময় কিছু হইতে পারে, বা আমার জীবনটা ওরা খুব সহজে চলে যাবে এরকম একটা কিছু করে দিতে পারে,
এরকমটা ভেবে নিজের মনে মনটা শক্ত তোমার মনে করতেছিলাম। হচ্ছে কিন্তু আদৌ কি এই যে এরকম এক একটা মাস, আশ্বাস দেড় পেয়েছি মাস আমি, পার হয়ে পয়েন্টটা গেল। আসি আর কি। তারপর ধীরে ধীরে নিজেকে শক্ত করার পর যে দেখি না হয়তো কিছু একটা হবে, মানে কিছু একটা আমাদের জন্য করে দিবে। তারপর এক পর্যায়ে হঠাৎ করে একদিন সার্জি চালাম সময় এক যে আছে, ও আসে, আসার পর ওর সাথে আমার কিছুক্ষণ কথা হওয়ার পর ও বলে যে আমরা এটা সার্জিস আলম, সার্জিস আলম, সমন্বয়ক হ্যাঁ ছিলেন, সমন্বয়ক। হ্যাঁ। তো আসার পর ও আমাকে একটা অনুদান দেয়, 50,000 টাকা অনুদান দেয়, না বলার কাছে যেটা আর কি দিছে। তো একটা দেওয়ার পর বলতেছে যে আপনি এটা চলেন, আমরা আপনাদের কাজটা করবো, আমরা কাজটা করতেছি। কিন্তু ডিরেক্টলি বলতেছে না হ্যাঁ করবো, বাট ও বলছে যে হ্যাঁ কাজ চলতেছে, এরকম একটা কিছু বলার পর চলে গেছে। তো ঠিক তখন আমি সোশ্যাল মিডিয়াতে একটু আলোচনায় ছিলাম আর কি, যার কোনো হয়তো বা ওর আপনার গ্রুপের দু একজন আমাকে চিনতে পারছে। এবং আপনাকে নিয়ে বেশ কিছু নিউজে হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তারপর ওরা বলতেছে যে তোমার দুই একটা কথা ভাইরাল হয়েছে, তো সেই কথাগুলো আবার রিপিট বলো, আমরা তোমার সাথে ভিডিও করবো। এটা তো আমার কারা একটা বলতেছে? কথা বাইরে হয়েছিল ওই কথাটাই যে আঙ্কেল লাগলে আবার যাবো, দরকার হলে আরেকটা দিয়ে দিব। এটা কথাটা আমার মন থেকে বলা ছিল। যত এরকম ছিল বলা ছিল যে আমার একটা হাত তো চলে গেছে, জীবন তো টেনেছে, তাহলে আমি থেমে কেন থাকবো, আমি আবার লড়াই করব। আমি দেখবো যে কি আছে আমার সাথে, বা আমরা কিছু পারি কিনা দেশের জন্য করতে। ওই এরকম একটা, আত্মপ্রত্যয়টা হ্যাঁ, নিজের মধ্যে ছিল। ছিল আর কি, নিজের প্রতি একটা এনার্জিটা ছিল। তো সেখানে আমি নিজের মন থেকে এই কথাটা বলি যে আঙ্কেল লাগলে যাবো, দরকার হলে আরেকটা দিয়ে দিব। তারপরে এই কথাটা সোশ্যাল মিডিয়াতে আর কি Viral হয়ে গেল। আলোচনা আসে মোটামুটি একটা ট্রেনিং এ ছিল, ভাইরাল ছিল আর কি। তারপর ওদের টিমমেটের ভিতর দুইজন আসে, সে আমাকে বলে যে তোমার সেই ডায়লগটা আর কি, ওরা বলতেছে ডায়লগ, বাট আমার এটা মন থেকে কথা ছিল, তো বলতেছে তোমার ডায়লগটা আবার দাও, আমরা এটা ভিডিও করবো তোমার সাথে। তারপর আমি সেম ভাবে আবার ওদের দেওয়ার পর ওরা হাসতেছে, এসে আমাকে জড়িয়ে ধরে হাতটা বলে আর কি, ওই সার্জিদের টিমের আর কি। তারপর আরেকজন লোক এসে বলতেছে, আঙ্কেল টাইপের ছিল আর কি, বয়স্ক, তো বলতেছে যে তোমার সাথে আমি ছবি তুলবো, সেলফি তুলবো। তারপর বললাম ঠিক আছে। তো আমি আমার মতো স্মাইল দিয়ে ছবিটা তুলি, দেওয়ার পর ওরা চলে যায়। তো চলে যাওয়ার পর ওরা কিন্তু আমাদের মানে একবার ক্লিয়ারলি আশ্বাস তখন দেয় নাই যে তোমাদের জন্য কিছু হবেই হবে। ওরা বলছে যে হ্যাঁ আমরা কাজ করতেছি, হচ্ছে বা কিছু। প্রসেসিং এর মধ্যে আছে। তো দেখলাম যেভাবে অনেকটা দিন চলে যাচ্ছে, বাট আমরা কোনো আশ্বাস পাচ্ছি না যে আমাদের মানে এখনো পরবর্তী জীবনে পর্যন্ত কিছু হয় কোনো কিনা। আমি আশ্বাস- এবার ক্লিয়ারলি বলি, তো এখনো কোনো কিছু হয় নাই। তারপর আমরা প্ল্যান করি যে আমরা সার্জিদের কাছে যাব। তারপর আমাদের দুইটা ওয়ার্ডে আপনার লোক ছিল, আমরা আমাদের মানে ওখানে যারা তোমরা ছিলাম একটা ছিলাম। আহত ব্যক্তি। ওখানে আহত ব্যক্তি ছিলাম হচ্ছে আমাদের ওয়ার্ডে ছিল প্রায় 48 জনের মতো, উপর ওয়ার্ডে ছিল এরকমই 37 মানে 40-এর কাছাকাছি আর কি। তারপর সবাই মিলে একটা প্ল্যান করি, প্ল্যান করার পর আমরা বললাম যে আমরা যাবো। তারপর সবাই বলে আমরা সবাই তো যেতে পারবো না, সবার তো অবস্থান সেম না, তো আপনারা যারা কথা বলতে পারবেন স্ট্রংলি আছেন। তো আমি বললাম কি, ওই যে ফার্স্টে বলছিলাম আমি ছোট থেকে একটু স্ট্রং, মনোবল শক্ত না, তো আমি বললাম যে প্রবলেম নেই, আমি কথা বলতে পারবো, আমি স্ট্রং আছি। তারপর আমার সাথে একটা ভাই থাকে সালমান, আরো দু একজন থাকে মামুন টামুন, ওরা 6 জন আমরা প্ল্যান করি যে সার্জিদের কাছে আমরা যাবো। আমরা শিওর হয়ে আসবো যে আমাদের জন্য কিছু হইতেছে কিনা, কারণ আমাদের এই লাইফটা লাইফ না, আমাদের লাইফটা পড়ে আছে, আমাদের কি হবে এটা আমাদের জানা উচিত। কারণ আমরা কিন্তু আমাদের জন্য লড়াই করিনি, আমরা লড়াই করছি ওদের ডাকে, ওরা আমাদের ভাই, ওদের জন্য আমরা লড়াই করছি। যখন ওদের উপর নিম্নভাবে গুলি করা হচ্ছে, ওদের ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে, ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে, প্রতিবাদটা করতে হ্যাঁ প্রতিবাদটা আমরা করতেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য আমরা লড়াই করতেছি না। ঠিক আছে, আমি একটা সময় ছাত্র ছিলাম, ছাত্র আমার ভাই, বাট আমি কিন্তু এখন ছাত্র, আমি কর্মজীবী। এখানে আমি না যেতে পারতাম, আমি কেন গেছি, আমি ওদের জন্য গেছি। তাহলে ওদের কাছ থেকে আমার জানাটা জরুরি যে আমাদের জন্য ওরা কিছু করতেছে কিনা, যেহেতু আমরা এত কিছু দেশের জন্য। জরুরি এই কারণে যে এই মুহূর্তে যেহেতু আমি ইনজুর্ড এবং আমার Sure. একটা সেই হ্যাঁ, জায়গা তখন আমি মোটামুটি হাঁটাচলা করতে পারি, তখন আমি ভাবলাম যে আমার যাওয়াটা জরুরি, আমি যাবো, আমি জানতে চাই যে আমাদের জন্য ওরা কি করতেছে। আমরা কিন্তু আমাদের জন্য লড়াই করিনি, আমরা লড়াই করছি দেশের মানুষের জন্য, লড়াই করছি ওদের জন্য। ওরা আমাদের ভাই, ওদের উপর অ্যাটাক হয়েছে, আমার উপর কিন্তু শুরুতে যায় পুলিশ অ্যাটাক করে নাই, ওদের উপর দেখে আমি মনোবলটা হারিয়ে ফেলছি, আমি যাবো, আমি আন্দোলন করবো। আচ্ছা, তাহলে আমার জানার দরকার ওদের কি করতেছে। তারপর এক পর্যায়ে আমরা 6 জন রেডি হই, হচ্ছে 6 জন আমরা ওদের উদ্দেশ্যে যাই, নিজের টাকা খরচ করি। বলছি নিজে বলতে কি আমি শোন আর কি, কোন এক ভাই আমাদের ওই মূলত ভাড়ার টাকাটা দেয় আর কি, আচ্ছা দিয়ে বলে যে তোমরা যাও, তোমাদের মন যেটা বলে সেটা মানে বলে এসো। হচ্ছে আর কি। বড় কথা হচ্ছে যে মন যা চায় তা করতে হয়। তো সেক্ষেত্রে বললো যে তোমাদের মন যা চায় তোমরা করো, তোমরা যাও দেখো। তারপর এক পর্যায়ে আমরা যাই, যাওয়ার পর হচ্ছে আমি ভুলে গেছি নামটা আর কি, কোন এক জায়গাতে আর কি। যাওয়ার পর দেখি ওখানে সার্জিদ ভাই আর কি, ও একটা মিটিং এ ব্যস্ত আছে, ওর সহকর্মী যারা আছে আর কি, ওরা আমাদের সাথে কথা বলতেছে। তো বিশেষ করে এটা একটু আমরা ওদের সাথে কোন একটা বিষয় নিয়ে একটু সমালোচনায় চলে যায়, আলোচনায় আসি, হ্যাঁ অনেকটা কথা কাটাকাটি হচ্ছে। তো হওয়ার পর ওরা মানে এভাবে চলে যায় প্রায় 2 ঘন্টা, তারপর 1 ঘন্টার বেশি। তারপর আমাদের জন্য ওরা একটা চেয়ার নিয়ে আসে, তাই আমি বললাম যে না আমি সমস্যা নেই, আমি দাঁড়িয়ে থাকতে পারবো, আমি বসবো না। তারপর জোর জবরদস্তি করে আমাকে ওখানে বসানোর পর 1 বোতল পানি দেয় আমাকে, তো আমি পানিটা খাই। তারপর ওদের সাথে কথা হইতেছে আমাদের, আর এখানে সার্জিদ ভাই মিটিংয়ে ব্যস্ত আছে। তারপর ওরা বলতেছে সালমানকে যে তোমাদের জন্য আমরা কাজ করতেছি। তো তারপর আমরা বললাম যে কাজ যে করতেছেন আপনি তো কোনো সোশ্যাল মিডিয়াতে বলেন নাই বা কাউকে বলেন নাই যে আপনাদের জন্য আমরা কাজ করতেছি, আমরা কিন্তু শিওর না,
আমাদের জানান, আপনারা শিওরটা জানান। তো হঠাৎ করে সালমান ভাইকে উনি বললো যে আপনার নাম্বারটা বলেন। তারপর সালমান ভাই ওনার নাম্বারটা বললো, বলার পর ওই নাম্বারটা সার্চ করে কোনো একটা বিষয় আমাদের একটা লিস্ট দিল আর কি। দেওয়ার পর বললো যে দেখেন আপনার লিস্ট আমাদের কাছে আছে, আমরা কাজ করতেছি, এটা পুরো বাংলাদেশ নিয়ে, এটা খুব একটা ছোট জিনিস না যে খুব অল্প সময় হয়ে যাবে, এটা একটু সময় লাগবে, 3 মাস লাগবে। তারপর আমরা বললাম যে ভাইয়া 3 মাস কিন্তু অনেক সময়, আমি কর্মজীবী, হয়তো বা আমি শ্রম করি, আমার আব্বুর একটা ছোট্টখাটো সেকেন্ড হ্যান্ড ফার্নিচার দোকান আছে, হয়তো ওই মাধ্যমে টেনে টুনে হলেও 10-15 দিন 1 মাস চলতে পারবে, যেহেতু আমার এখন আর্থিকটা হচ্ছে না বা আমি ইনজুর। বাট যারা দিনমজুর আছে, রিক্সা চালক, ভ্যান চালক, তারা কি করবে? তারা কি করবে? তারা কিন্তু একদিনের পরের দিন চলাটাই টাফ। বা এই ইনজুট অবস্থা যদি তারা কারো কাছে যে হাত পাতে, তাদেরকেও দিবে না, কারণ তারা জানে যে তারা ভ্যান চালক, রিক্সা চালক, এমনিতেই কিন্তু দিবে না, তার ভিতরে আবার ইনজুট, মেডিকেল, আরো দিবে না। আমার টাকা দেয় কিন্তু তার কোনো শিবুর না, ওদের কেন টাকা দিব আমরা? তারা কি করবে? এই জিনিসগুলো আমরা আপনার 3 মাসে হবে না, আপনার একটু আগে যদি করতে পারেন। তারপর এক পর্যায়ে ওদের সাথে এই বিষয়টা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। তারপর ওরা বলতেছে যে তাহলে আপনি একটা কাজ করেন, আপনার এখানে যে 6 জন আসছেন আমাদের চেয়ারে বসে যান, আমরা এখান থেকে উঠে যাই। আমরা ওদের টাইম দিয়েছিলাম 15 দিন, যে আপনারা একটু প্লিজ ট্রাই করেন। দেখেন আপনারা যেমন বন্যা আসছে, আগের দিন বন্যা আসছে, পরের দিন আপনারা ডাক দিচ্ছেন বন্যার উদ্দেশ্যে, পরের দিন অনেক লোক চলে আসছে, অনেক মানুষ আসছে, সবাই টাকা দিচ্ছে, অনেক অনুদান হয়েছে, আপনারা পরের দিনে ঝাঁপিয়ে পড়তে পারছেন বন্যাবাসীদের উপর। কিন্তু আমরা মেডিকেল পড়ে আসছি 1 মাসের উপরে, আপনার ভিতরে একদিন খালি ছাড়িয়ে পেয়ে গেছে, আর কোনো আশ্বাস আমাদের জানি আজকে উনি বলছে কাজ চলতেছে। আপনারা চাইলে আপনাদের যদি একটা ডাক দেন যে আহত ব্যক্তি যারা আছে তাদের উদ্দেশ্যে আমরা একটা কাজ করতে চাই, উদ্যোগ নিতে চাই, তোমরা কিছু জন লোক আসো, আমাদের হেল্প করো, এটা আপনারা চাইলে কিন্তু বলতে পারেন। আপনারা ডাকলে যে মানুষ আসবেন এরকম না, যেখানে আপনারা ডাক দেওয়ার পর লক্ষ লক্ষ মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ নিয়ে গেছে রাস্তায়, সেখানে আমাদের জন্য যদি আপনারা ডাক দেন 1-200 মানুষ আসতে কিন্তু সর্বোচ্চ 1-2 ঘন্টার ব্যাপার। যদি আপনাদের মানুষ না থাকে আমাদের বলেন, আমরা রেডি করে দিই আপনাদের কাজের জন্য, হেল্প করি আমরা। তোরা বলতেছে যে আমরা 15 দিনে পারবো না, প্রয়োজন আপনারা চেয়ারে বসেন, যদি পারেন তো আপনারা 15 দিনের কাজটা সাকসেস করেন, যদি আপনারা করতে পারেন তাহলে আমরা চেয়ার আর দেখতে আবার কোনদিন আসবো না, আপনি চালিয়ে নেন। তারপর নিজের মাইন্ডটা একটু নাড়া দিল যে তাহলে হয়তো সম্ভব না 15 দিন, আচ্ছা ওদের টাইমটা একটু বাড়িয়ে দিন। তারপর ওদের বললাম যে তাহলে আপনারা কতদিন চাচ্ছেন? তোরা বলতেছে এটা পুরো সিটি, মানে পুরো ঢাকা সিটি প্লাস হচ্ছে প্রতিটা জেলা নিয়ে কাজ চলতেছে, এটা অনেক সময় লাগবে। আমি একটা দিক দিয়ে ভাবতেছিলাম যে বর্তমান যে ডাক্তার ইউনূস স্যার আর কি, যে মানে সরকার হিসেবে আসছে, শুধু সে যদি সরকারের থেকে মানে চলে যায় বা যদি একটা দীর্ঘ সময় চলে যায় বা অন্য কোনো সরকার আসে, আমাদের নিয়ে কি ভাববে? আমি এই জিনিসটা নিয়ে আবার ভাবতেছিলাম যে হয়তো বা ওরা যখন ওনার সাথে আসে ওরা হয়তো বা ভাবতে পারে, বাট পরবর্তী সরকার ভাববে। তারপর ভাবলাম যে না, এত সময় ওদের দেওয়া যাবে না, যদি ওরা এই কাজটা কমপ্লিট সাকসেস করার আগে যদি অন্য কোনো সরকার চলে আসে, যদি আমাদের নিয়ে নেওয়া হবে, তাহলে আমাদের লাইফে পুরো ড্যামেজ। আমার তো 1 হাত গেছে, আরো দেখা যাচ্ছে অন্য কেউ আরো বেশি কিছু করতে হয়েছে, তাদের কি হবে? না, যদি লিস্টে আমার নাম নাও থাকে সমস্যা নেই, বাট আমি তাদের জন্য হলেও কিছু করবো। আমি দেখি ওদের সাথে আরো একটু হার্ডভাবে কথা বলবো, দেখি কিছু করা যায় কিনা। তারপর এক পর্যায়ে আমি আমরা একটু হার্ডভাবে কথা বলি, বলার পর ওরা যখন দেখতেছে যে না আমাদের 6 জনের সাথে ওনারা মানে তর্কে পারলেও মানে আমাদের কোন বিদায় করে এরকম কোনো কিছু বলতে পারতেছে না। তারপর এক পর্যায়ে ওরা বাধ্য হলো সার্জিস ভাইয়ের সাথে আমাদের কথা বলানোর জন্য। তারপর এক পর্যায়ে আমাদের একটা ইয়েতে নেওয়া হয়, প্ল্যাটফর্মে নিয়ে সার্জিস ভাইয়ের সাথে একটু কথা বলিয়ে দেয়। তো সার্জিস ভাই আমাদের কিছুটা সান্ত্বনা দেয় যে তোমাদের জন্য আমরা কাজ করতেছি বা খুব শীঘ্রই হয়ে যাবে। তো আমরা বললাম যে ভাই একটু তাড়াতাড়ি করবেন। তোরা মেবি আনুমানিক 1.5 মাসের মতো একটা সময় আমাদের দিয়েছে, যে এরকমটা লাগতে পারে তাহলে। তো আমরা একটা সময় মেনে নেই, মেনে নেওয়ার পর তারপর আমরা এরকমটা বলি যে একটু ফার্স্ট কল আরও ভালো হয় আমাদের জন্য, কারণ দেখা যাচ্ছে যে 1.5 মাস অনেক ফ্যামিলি চলবে না, তাদের কি হবে? আচ্ছা ঠিক আছে, হয়তো আপনারা একটা অনুদান দিয়ে আসছেন, কিন্তু আপনারা সবাই দিয়ে আসেন নাই। যারা দিনমজুরি সবাই পায় না, যারা দিনমজুরি রিক্সা চালক, ভ্যান চালক, তাদের কিন্তু একদিনের পরের দিন চলার ট্রাফ, যেমন হচ্ছে মেডিকেলের ট্রিটমেন্ট হয়তো ফ্রিতে পাচ্ছে তারা, বাইরের খাবারটা বা বাইরের যে খরচটা তারা কিন্তু পাচ্ছে না, হয়তো অনুদান কিছু পাচ্ছে, কিছু চলতে পারছে, আর কিছুটা টাফ হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে লিস্টে আমার নাম আপনারা নাই রাখেন, ওদেরটা রাখেন, ওদের জন্য হলো ফার্স্ট কাজ করেন। আর তারপর আমার সাজিস ভাই আমাকে বললো তাহলে আপনারা এখন কি চাচ্ছেন, আমাকে বলতে উদ্যোগ করে বলতো তুমি কি বলো, কি বলতে চাচ্ছ? তারপর আমি বললাম যে ভাইয়া তাহলে যারা দিনমজুরি ভ্যান চালক, রিক্সা চালক আছে তাদের আপনারা বর্তমান সাময়িক চলার জন্য কিছু একটা অর্থ দিয়ে আসেন, যেটা দিয়ে বর্তমান ওরা এই সময়টা চলবে, মানে আপনারা কাজটা সাকসেস করার আগে এই সময়টা ওরা চলুক বা চলতে পারে। তো ওরা বললো ঠিক আছে তাহলে আমরা আগামীকালকেই চলে যাব। তারপর একটা ভাইকে মানে ডাক্তার ডেকে বললো যে আচ্ছা আমাদের ফান্ডে কত টাকা আছে? তো উনি বললো যে 9 লাখ বা 9.5 লাখের মতো মেবি আছে। তো বলে এই টাকাগুলো নিয়ে তুমি গতকালকে আগামীকালকে নিটোপঙ্গিতে চলে যাও, চলে যায় যারা টাকা পায় নাই তাদেরকে দিবা, যেন ওরা এই সাময়িক সময়টা চলতে পারে। ওই সময় আমাদের কাজটা সাকসেস হওয়ার আগে আর কি।
তোরা এরকমটা কিছু একটা আশ্বাস দেয়, আমাদের কিছু একটা মনোবলটা একটু শক্ত করে দেয়। তারপর ভাবলাম যে যেহেতু ভাইয়া বলছে তার মানে কিছু একটা হবে। তো এরকমটা বলা মানে আশ্বাস দেওয়ার পর তাহলে আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে আর চলে যাই তাহলে আর কি। যত আমরা আমাদের একটা আশ্বাস দিয়ে দিচ্ছি যে আমাদের জন্য কাজ চলতেছে, বা আমাদের ওরা লিস্ট দিচ্ছে ওই পর্যন্ত 18,000 গুলিবিদ্ধ, 18,000 আহত। তারপর আমি বললাম যে ভাই এত ব্যক্তি আহত হয়েছে, তোরা বলতেছে 18,000 আহত প্লাস হচ্ছে 737 জন নিহত। তা বললাম যে ভাইয়া নিহতটা হইতে পারে, যত আমার নিজের চোখের সামনে অনেকে মরেছে, আমাদের উত্তরা তো প্রায় 100 উপর মানুষ মারা গেছে এতদিকে, হইতে পারে এটা নর্মাল বিষয়, বাট আহত তো হয়ে গেছে। তারপর একবার মনোবলকে বললাম যে হইতেও পারে, যত শস্ত্রগুলিতে অনেকে আহত হয়েছে। মানে এটা কি এই Normal আহত। পরিসংখ্যানটা কি পুরো দেশ জুড়ে দেশ জুড়ে হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে হতে পারে। শস্ত্রগুলিতে আহত হইতে পারে, নর্মাল বিষয়টা, যত 18,000 লিস্ট দিচ্ছে। কিন্তু তো তখনও তো ওরা কিন্তু শিওর লিস্ট দেয় নাই যে 18,000, ওরা বলছে যে আমরা আনুমানিক এরকম হতে পারে। না 18,000 অলরেডি ওরা পাইছে, এখনো কাজ চলতেছে, মানে আরো হবে, আরো হবে, আচ্ছা। আরো হবে আর কি। তো ওইভাবে চলে যায় অনেকদিন, মানে আমরা তারপর এখানে অনেকক্ষণ সময় চলে যায়, চলে যাওয়ার পর সার্জিদ আমাকে কিছু আমাদের সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিয়ে আমরা চলে আসি অ্যাম্বুলেন্স করে। তো আসার পর মেডিকেল আসি, আসার পর মেডিকেল আরো কিছুদিন থাকি, থাকার পর দেখি যে সার্জিদ ভাই আর মামা মেবি উনি একদিন আসছে মেডিকেল আমাদের দেখতে। তো আর হচ্ছে পরের দিনই সার্জিদ ভাই একটা লোক পাঠায়, ওই যে ওর সহকর্মী যে ছিল আর কি, সমন এক টাইপের, তো ওকে পাঠিয়ে দেওয়ার পর আমাদের 6 জনের সাথে কথা বলে যে টাকা পাই নাই কারণ। তা আমি বললাম এই ফ্লোরে তো মোটামুটি অনেকেই পাইনি, আবার উপর ফ্লোর অনেকে পাইনি, যারা নিচে ছিল তারা পাইছে, আমি নিচে ছিলাম আমি পাইছি, আমাকে না দিলে হবে বা আমাকে দিতে হবে না, আমি পেয়েছি, বাট যারা পাইনি তাদের দেখেন। তারপর বললো যে কোথায় পাই নাই একবার শিওর একটা টিপ দেন আমাকে। পরে বললাম যে উপর ফ্লোর মেবি অনেকে বেশিরভাগই পাইনি আর কি। তো উনি সম্পূর্ণ টাকা নিয়ে আসে নাই, 5,50,000 টাকার মতো নিয়ে আসছে। তো বললাম যে ভাইয়া আমাদের এখানে তো আমরা যারা পাইছি তারা ছাড়া আমি একটা হিসাব করে দেখলাম ঘুরে, আমি যখন হাঁটাচলা করতে পারি আমি একটু ঘুরে ঘুরে দেখি মানুষকে যে কি অবস্থায় আছে। তখন আমি দেখলাম হিসাব করে যে 5.5 লাখ টাকা ওরা যে অ্যামাউন্টটা দিবে আর কি, 20,000 টাকা করে সবাইকে, ওই টাকা করে যদি দেয় তাহলে কিন্তু সবার হচ্ছে না। তো আমরা বললাম ওরা ফার্স্ট অবস্থায় টাকাটা সালমান ভাইয়ের কাছে আনছে, ওরা আমাদের ডাকাইছে, ডাকে আমাদের কাছে দিতে যাচ্ছে। আরে ভাই আমরা টাকা কেন নিবো, আপনারা নিজেরা নিয়ে আসছে নিজের হাতে দিয়ে যাবেন, যারা পায়নি আমরা টাকা নিবো না, তো আমরা কেন টাকা ধরবো, আপনারা নিজের হাতে দিয়ে যান। তারপর ওরা আমাদের বললো যে 5.5 লাখ টাকার মতো নিয়ে আসছে। তারপর বললাম যে এই টাকাটা তো সবাইকে দেওয়া যাবে না, তাহলে আমরা যতজনকে পারা যায় ততজনকে আমরা এখানে সবাই সিদ্ধান্ত নিয়ে 6 জন আপনাদের কাছে গিয়েছিলাম, এখানে যদি আমরা সবাইকে টাকাটা দিতে যাই তাহলে সবাই পাবে না, না পাওয়ার ফলে কি দেখা যাচ্ছে যারা পায় নাই তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যাবে, তাহলে আপনি নিজেদের হাতে দেন, ক্ষিপ্ত থাকলে আপনার উপরে থাকবে। 20-30 জনকে হতে দেওয়া যাবে এরকম কিছু? না কিছু মানুষ, বেশি মানুষকে দিচ্ছে, অনেকেরই দিচ্ছে। তারপর ওরা মানে অ্যামাউন্টটা সবাইকে অনেকেরই দেওয়ার পর আমাদের নিচে যখন আসে তখন 4টা খাম নিয়ে আসে। তখন আমাদের নিচে আপনার আরো মানে যারা টাকা পায় না এরকম ছিল প্রায় 30-এর উপরে। তো আমরা বললাম যে 4টা খাম যদি 4 জনকে দেন বাকি মানুষগুলো পাবে না, ওরা সবাই আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, এর চেয়ে বেটার হবে আপনি এই খামগুলো দিতে হবে, আপনি এগুলো নিয়ে যান, পরবর্তী সময়টাতে এসে এই ফ্লোরটা তারপর দিয়ে যাবেন, যে আমরা এইবারে উপরে দিয়ে গেলাম, পরের বারে এসে আমরা আবার এখানে শিওর এই ফ্লোরটা দিয়ে যাবেন আর কি। আমাকে দিতে হবে না, আমি পেয়ে গেছি, আমি এটা ওদের সার্জিদ ভাই ওখানে মানে ক্যাম্পাসে বলে আসছি, আপনি আমাকে দিবেন, কয় হ্যাঁ আমি তো তোমাকে চিনছি, আমি বলছি আপনি আমাকে দিবেন তো আমার লাগবে, যারা পায় না তাদের দেন, যারা পায় না যারা খুবই কষ্ট চলতেছে তাদের দেন। তো ওরা পরবর্তী সময়টাতে মেবি আর আসে নাই, তার মাঝখানে একদিন ওনার মামা আসছিল, আয়সা দেখা যাচ্ছে যাদের হাত পা নেই বা খুবই খারাপ অবস্থায় তাদের মেবি একটা অ্যামাউন্ট দিচ্ছে আর কি, কাউকে দেখা যাচ্ছে যে 50,000, কাউকে 1 লাখ, এরকম করে 8-10 জনকে দিচ্ছে, বাট সবাই কিন্তু পায় নাই। তো আমার তো যারা পায় নাই তারা কিন্তু এখনো পায় নাই। আমি তারা যেহেতু কাজ করতেছে এবং অনেক কিছু দেওয়ার তারপরে ভাবে দীর্ঘ একটা সময় চলে যায়, তারপর ধীরে ধীরে নিজের মনোবলকে হাঁট করি যে না আমরা স্বাধীনতা আনতে পারছি, আমি নিজের মনোবলকে শক্ত করি যে না আমি দেশের জন্য কিছু করতে পারছি, দেশের মানুষ যত আমাকে এভাবে দেখছে, আমাদেরকে নিয়ে ভাবতেছে, আমাদেরকে নিয়ে কাজ করতেছে, এখন আমি আমার হাত হারিয়ে প্রাউড ফিল মনে করি, প্রাউড ফিল পাই নিজের প্রতি একটা, যে না আমি কিছু করতে পারছি, আমি লড়ে হলো আমার হাতটা দিয়ে হলো আমি দেশের জন্য কিছু করছি, মানে সেই সফলতা নিজের কাছে মনে হয় লাস্ট পর্যায়ে যাই নিজেকে একটা স্ট্রং করলাম যে না আমার দ্বারা কিছু হয়েছে, আমার একার দ্বারা এরকম না, ওই 18,000, 20,000, 25,000 সকলের সমন্বয় তো আসলে ওই 1,000 নিহত সবার দ্বারাই হয়েছে, ওই আমরা যে শুধু আহত হয়েছি যারা তাদের দ্বারা হয়েছে এরকম না, আমাদের সাথে আর অনেক মানুষ ছিল, অনেক পার্সন ছিল যারা আমাদের সাথে মানে সাথে থেকে লড়াই করছে, হয়তো ওরা আহত হয় নাই বা নিহত হয় নাই কিন্তু লড়াই করছে, আমরা কিছু একটা করতে পারছি দেশের জন্য, আমরা হাত দিয়ে হলেও দেশকে স্বাধীনতা, যদিও আমরা মানে অনেকে স্বাধীনতা বলে, বাট আমি স্বাধীনতা বললেও একটা সময় ভাবি কি স্বৈরাচার বাগিয়েছি, কারণ যুদ্ধ তো 71 হয়েছে, স্বাধীনতা 71 হয়েছে, বাট আমি এরকমটা ভাবি বেশিরভাগই যে আমরা স্বৈরাচার বাগিয়েছি, আমরা আমার হাতের বিনিময়ে হলো আমরা একটা স্বৈরাচার সরকারকে বাগাতে পারছি, আমরা একটা শান্তিসম্পন্ন দেশ পাইছি,
এখন আমরা যদি পরবর্তী সরকার যে আসুক, সে যদি চায় বা আমাদের দিকে তাকায়, তাকে যদি দেশটা সুন্দরভাবে নিয়ে যায়, দুর্নীতিমুক্ত করে, শান্তি সম্পন্ন করে, সাধারণ জনগণের পাশে দাঁড়ায়, সাধারণ যারা আছে যাদের খেটে খাওয়া মানুষগুলো চলতে খুবই কষ্ট হয়, তাদের সেই চাওয়াটা যদি দেখে পূরণ করে, বা তাদের সেই চাওয়া প্রত্যাশাটা আছে। তাদের চাওয়া কি, তারা এরকম ভাবে চাও না যে আমাদের টাকা দেন, তারা চাবে কি দ্রব্যমূল্যের প্রোডাক্টগুলোর দামটা একটু কমিয়ে দেন, যে আমরা খুব সহজভাবে স্বাভাবিক জীবনযাপন জীবনযাপন করতে পারি। করার জন্য যেইটুকু প্রয়োজন সেইটুকু যেন এই সরকার ওই দ্রব্যমূল্যের প্রোডাক্টগুলো একটু দাম কমিয়ে দেন, যে আমরা নর্মাল ভাবে জীবনটা যাপন করতে পারি, এতটুকু ওরা চাবে আমার আইডিয়া মতো আর কি, বা তার চেয়ে বেশি চাইলে এটা ওরা সকলে চাইতে চাওয়া পারে। কিন্তু আসলে এইটুকু, Same বেশি না, চাওয়া না। হ্যাঁ এরকম স্বাভাবিক সাধারণ মানুষ চাওয়া, এইটুকুই হ্যাঁ, চায়, তার এতটুকু জীবনের চাওয়া। নিরাপত্তা চায়, তার তো চিকিৎসা যদি সরকার যদি এরকমভাবে চালিয়ে যায়, তাহলে আমি নিজেকে নিয়ে আরো বেশি সার্থক মনে করবো, যে হ্যাঁ আমাদের দ্বারা কিছু হয়েছে, আমাদের দ্বারা ভালো কিছু, দেশের জনগণ আমাদের তখন দ্বারা ভালো সার্থক কিছু মনে হবে পাচ্ছে। যে আমি আমার আরো বেশি জীবনে প্রাউড হলেও, ফিল হ্যাঁ, সেটা এখনো প্রাউড ফিল করি যে আমরা স্বাধীনতা আমরাও পাচ্ছি ভীষণ বা রকমভাবে স্বরাজ্য আশাবাদী, পাইছি। বিপুল, আমরাও অনেক আশাবাদী, আমরাও চাই যে বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে সেটা যেন পরিপূর্ণভাবে হয়, মানুষ, সাধারণ মানুষ থাকে শান্তিতে, এইটুকু চাওয়া। মানুষের চাওয়া কিন্তু খুব মানে অল্প, মানে খুবই যেভাবে খুবই সামান্য একটা মানে চাওয়া। পূর্ববর্তী সময়ে দুর্নীতি বা এভাবে হয়েছে যেটা শুনলাম, সাধারণ ওই রকম ঘটনার পরেও হাসপাতালে হাঁটতে গেলে, বাথরুমে গেলে বা চেয়ারে বসতে গেলে যেভাবে টাকা দিতে হচ্ছে, চাচা যেটা বললেন, আমরা এটা দেখতে চাই না। আমরা Sure. চাই চিকিৎসাটা আমার অধিকার। হ্যাঁ যেমন, হ্যাঁ শিওর, যত সরকারি মেডিকেল এটা আমার অধিকার, শিক্ষাটা আমার যেভাবে আমার সুবিধা অধিকার। হবে তারা সেভাবে করবে, এবং কেন এটাও তাদের আমরা সুবিধা চাবো না মতো আমাকে যে টাকা দিয়ে এই যে করতে আজকে তুমি যে আজকে চলতে পারছো না বলেই কিন্তু তুমি তোমার পরিবারে হাল ধরার জন্য ক্লাস 9 অবধি পড়ে ঢাকায় পাড়ি জমালে। পাড়ি জমালাম, তোমার sure. যদি পরিবারে সেই সক্ষমতাটা থাকতো তাহলে তুমিও পড়াশোনা করতে, করতাম, তুমিও sure. একটা জায়গায় শিক্ষিত Sure, জায়গায় sure. দাঁড়াতে। অবশ্যই। এটাও তোমার আত্মত্যাগ দেশের জন্য। তো আমরাও আশা করি যে নিশ্চয়ই সেই সুদিন ফিরে আসবে, আমরা সেই সুদিনের প্রত্যাশায়। আমরা একেবারেই শেষ প্রান্তে এসেছি। আমি ভীষণ রকমভাবে কথা বলে খুব ভালো লাগলো, এবং তোমার যে সাহস, তোমার যে সাহসের যে শক্তি নিয়ে তুমি গিয়েছিলে সেটা আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, এবং সেটা তার জায়গা থেকে যে জায়গা যারা কাজ করেছে তারা একটি ভালো জায়গায় যাক, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাক, সেইটা তো প্রত্যাশা থাকবেই। এবং শুভকামনা তোমাদের জন্য, কষ্ট করে আমাদের এখানে এসেছো, সময় দিয়েছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাচা আপনাকেও ধন্যবাদ যে আমাদের এই সময়টুকু দিয়েছেন। এবং আমি চাইবো যে তোমার জীবন আবার, ঠিক আছে যেটা তো নাই সেটা তো আসলে আশা স্বাভাবিক, করা এটা তো পাওয়া কোনো যাবে না। অনুদানের মাধ্যমে জীবনে ফিরে আসবে ফিরে আসবে না, কিন্তু তুমি অবশ্যই স্বাভাবিক হবে এটা। জীবনযাপন করো, Sure. তোমার মানে সামগ্রিক জীবন খুব ভালো কাটুক সেই প্রত্যাশা রাখছি। অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ। আমার সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। এটা কি গল্প, এটা জীবনের কথা। জীবনের এরকম আরও জীবনের কথা আমরা শুনবো আমার আগামী পর্বগুলোতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।